আচ্ছা, আজকে আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইন বেসিক কোর্সের 5 নাম্বার ক্লাসটা হওয়ার কথা, তাই না? 5 নাম্বার 4টা ক্লাস হয়েছে, 5 নাম্বার ক্লাস। তো 5 নাম্বার ক্লাস শুরু করব। তো এখানে আমরা কয়েকটা বিষয় পাচ্ছি, যেমন হচ্ছে শেপ টুল, স্মার্ট লেয়ার, টাইপ টুল, টাইমলাইন, ফন্ট ডাউনলোড। তো অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো অপশন টুলস এখানে আমরা পাবো, এবং ক্লাসটা একটু লম্বা হতে পারে। সবাই কাইন্ডলি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন, কারণ কিছু টপিক আছে যেগুলো আসলে ক্লাসে যদি না বুঝেন পরবর্তীতে ভিডিওটা দেখে অনেক সময় বোঝা যায় না। তো এই জন্য ক্লাসের শেষ পর্যন্ত সবাই থাকার চেষ্টা করবেন যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন। আর ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে একটা গিফটের কথা বলেছিলাম, যেটা বলেছিলাম যে 5 নাম্বার ক্লাসে এসে আমি আপনাদেরকে এটা জানাবো যে গিফটটা কি। তো ক্লাসের শেষে আমি সেটা আলোচনা করব যে গিফটটা কি বা কিভাবে পাবেন এই বিষয়টা ক্লাসের শেষে। আজকে ক্লাসের যে টপিকগুলো আছে এটা শেষ করে তারপরে আমি আপনাদেরকে এই জিনিসটা জানাচ্ছি। আর অনেকে হচ্ছে আমাদের মাস্টারি কোর্সের জন্য তো ভর্তির জন্য অনেকেই রিকোয়েস্ট করতেছেন। তো এটা আমরা 8 তারিখ থেকে ইনশাল্লাহ ভর্তিটা শুরু করব। তো 8 তারিখ থেকে হচ্ছে আপনার ভর্তি শুরু হবে। আর মাস্টারি কোর্সের আউটলাইনটা অনেকে দেখতে চেয়েছেন, তো এটা আমি একটু এক নজরে একটু দেখাই যে আমাদের এখানে টোটাল হচ্ছে 18টা ক্লাস হবে, অর্থাৎ 1.5 মাস ব্যাপী ক্লাস চলবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। তো এখানে কোন ক্লাসে কি থাকবে একদম সুন্দর করে সবকিছু এখানে দেওয়া আছে। আপনাদেরকে যখন ফর্মটা দেওয়া হবে ওই ফর্মের ভিতরে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে এই বিস্তারিত এই ডিটেলসটা পেয়ে যাবেন কোন ক্লাসে কি কি থাকবে। তো আমাদের মেনলি মাস্টারি কোর্সের মেনলি যেই বিষয়ের টার্গেট সেটা হচ্ছে যে আপনার স্কিলটা, ডিজাইনের স্কিলটাকে আপডেট করা বা ডিজাইনের স্কিলটাকে আপনাকে শিখিয়ে দেওয়া। তো সেই হিসাবে আমাদের কোর্সের এই কারিকুলামটা সাজানো হয়েছে। আর আমরা হচ্ছে প্রায় 13 নাম্বার ক্লাস পর্যন্ত, 13-14টা ক্লাস পর্যন্ত আমাদের এই বিষয়গুলো থাকবে। আর একদম শেষের দিকে গিয়ে ফ্রিল্যান্সিং এর যে সমস্ত মার্কেট প্লেস আছে এবং ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য মার্কেট প্লেস ছাড়াও আরো যে ওয়ে গুলো আছে, যে ওয়েতে হচ্ছে আমরা ক্লায়েন্টদের কাজগুলো নিয়ে আসতে পারবো, সেই ওয়ে গুলো আমরা একদম শেষের দিকে গিয়ে আমরা ইনশাল্লাহ জানতে পারবো। তো আমাদের এই কোর্সের কারিকুলামটা খুবই মানে আপডেটেড একটা কারিকুলাম, এবং এই কোর্সের কারিকুলামের মাধ্যমে ধরেন আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে তারা অল্প সময়ে ভালো ডিজাইনের কাজগুলো করতে পারছে। কারণ এটাই এমনভাবে সাজিয়েছি যাতে আপনি ধরেন একটা ডিজাইনের কাজ করতে আপনার যেন 6 মাস সময় না লাগে। মানে যেটা ধরেন আমাদের ক্ষেত্রে হয়েছিল যে 6 মাসের কোর্স করার পরেও ডিজাইনের কাজ করতে দিল, তখন পারতাম না। বাট আস্তে আস্তে এই ডিজাইনের স্কিলটা আমি যখন বুঝলাম বা শিখলাম, তারপরে হচ্ছে ডিজাইনের কাজগুলো করতে করতে একটা ভালো অভিজ্ঞতা হয়। তো এরপরে হচ্ছে আমি এখন বেশ অল্প সময় ভালো কাজ করতে পারি। তো সেই অল্প সময় করার যে টেকনিকগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এই কোর্সের ভিতরে থাকবে। তো যার মাধ্যমে আপনি অল্প সময়ে একটা ভালো প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করতে পারবেন, এবং ক্লায়েন্টের কাজ করার উপযোগী আপনি কাজগুলো করতে পারবেন। প্লাস হচ্ছে ক্লায়েন্টদের সাথে কিভাবে কাজ করবেন A to Z সবকিছু ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। আচ্ছা, তো আজকের আমাদের ক্লাসের মেন টপিকে আসি এখন। ফার্স্টে আমরা যেটা পাবো শেপ টুল। তো চলেন, শেপ টুলটা কোনটা? শেপ টুলটা হচ্ছে এই যে এখানে টি লেখা আছে, টি লেখার নিচে আছে দেখেন শেপ টুল। তো এই শেপ টুলের ভিতরে আমি যদি এখানে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এখানে একটা শেপ তৈরি হবে, চার কোণা একটা শেপ তৈরি হবে। এই শেপে আলাদা লেয়ার নিয়ে নেই, লেয়ার নিতে হবে না, তারপরে কালার নিতে হবে না, অটোমেটিক একটা লেয়ার সহ কালার চলে আসবে। ঠিক আছে? তো আমরা এতদিন একটা শেপ তৈরি করার জন্য ধরেন একটা চার কোণা শেপ তৈরি করব। তো এর জন্য আমাকে কি কি করতে হতো? এর জন্য আমাকে ধরেন একটা চার কোণা সিলেকশন নিতে হতো, লেয়ার নিতে হতো, কালার অ্যাপ্লাই করতে হতো, তারপরে ডিসিলেকশন করলে একটা চার কোণা সিলেকশন তৈরি হতো। তো আমরা যখন এখানকার এই শেপ টুলগুলো দিয়ে এই কাজগুলো করব, তখন আমাদের আর এই কাজগুলো করতে হবে না, জাস্ট একটা ক্লিক করলেই আমার একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? যেমন আমি রেক্টেঙ্গেল টুলটা নিয়ে এখানে যখন ক্লিক করলাম, এখানে দেখেন লেয়ারও চলে আসছে, কালারও চলে আসতেছে। কালার আসবে কোনটা? ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা চলে আসবে। ওকে, ফরগ্রাউন্ডের কালারটা চলে আসবে, এবং আলাদা করে আরো একটা জিনিস আসবে, সেটা হচ্ছে যে চারদিকে দেখেন একটা পাত আসছে। আমরা গত ক্লাসে এই যে পেন টুল দিয়ে যখন পাত তৈরি করেছিলাম, এই যে কালারটা দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে যে নীল কালারের, এটাকেই বলা হচ্ছে পাত। এই পাতটা হচ্ছে সিলেকশন করে যখন কালার অ্যাপ্লাই করা হয় তখন ওইখানে থাকে না।
আর যখন আমরা শেপ টুল দিয়ে আমরা একটা কোনো শেপ তৈরি করব, সেখানে কিন্তু এই পাথটাকে আমরা পেয়ে যাব। আর এই পাথটা থাকলে সুবিধাটা হচ্ছে যে এটাকে আমরা মডিফাই করতে পারবো। মডিফাই করার জন্য গত ক্লাসে আমরা দেখেছিলাম ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলটা দিয়ে আমরা এই যে পাথের এই কর্নারগুলোতে হচ্ছে কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে মডিফাই করতে পারতেছি ইচ্ছা মতো। বাট যেটা সিলেকশন টুল দিয়ে করা পসিবল না। ওকে, তো এই হচ্ছে আমাদের যে শেপ টুলের মানে ব্যবহারটা বা শেপ টুলের কাজের সুবিধাটা। আর কালার চেঞ্জের জন্য দুইটা অপশন আমরা পাচ্ছি। একটা হচ্ছে এখানে এই যে বক্সটা আছে, এই বক্সে ডবল ক্লিক করলে কালার পিকার আসবে এবং এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। আর সেকেন্ড অপশন হচ্ছে কন্ট্রোল বারে দেখেন ফিল লেখা আছে, এই ফিলে ক্লিক করে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারবো। যে কালার দরকার সেই এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, এরপরে আসি এখানে ইলিপস টুল। ইলিপস টুল দিয়ে কি কাজ করবে, যে গোল শেপ তৈরি করবে, গোলাকার শেপ তৈরি করবে। তারপরে হচ্ছে যদি আমরা একদম পুরোপুরি বৃত্ত করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে শিফট প্রেস করে ক্লিক করতে হবে। ওকে, শিফট প্রেস করে যদি আমি ক্লিক করি, তাহলে এটা পুরোপুরি একটা সার্কেল তৈরি হবে। আচ্ছা, এরপরে ট্রায়াঙ্গেল টুল। ট্রায়াঙ্গেল টুলটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ তৈরি করবে, যেরকম ট্রায়াঙ্গেল শেপ তৈরি করতেছে। তো ট্রায়াঙ্গেল শেপ তৈরি করার সময় যদি আমি শিফট প্রেস করি, তাহলে রেশিওটা ঠিক থাকবে। ওকে, এই যে রেশিওটা ঠিক থাকতেছে। তারপরে আছে হচ্ছে পলিগন টুল। পলিগন টুল দিয়ে যদি আমি ক্লিক করি, তাহলে যে পলিগন আকারে শেপগুলো তৈরি হয়। আর প্রত্যেকটা শেপের জন্য দেখেন আলাদা আলাদা করে লেয়ার চলে আসছে। ওকে, আলাদা লেয়ার আসতেছে। এভাবে পলিগন টুল দিয়ে হচ্ছে আমরা পলিগন শেপ করতে পারছি। পলিগন টুলে এখন সাইড আছে দেখেন 6টা। এটাকেও আমরা কম বেশি করতে পারবো। যেমন এই যে এখানে 6টা আছে, আমি যদি এখানে 8টা দেই, তারপরে যদি আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখবেন যে এখানে সাইড চলে আসছে 8টা। ঠিক আছে, যেখানে 8টা। আবার যদি এখানে 12টা দিই 12টা আসবে, 7টা দিলে 7টা আসবে, 5টা দিলে 5টা আসবে। তো আপনার যে কয়েকটা প্রয়োজন আপনি সেইভাবে কিন্তু সেই অ্যামাউন্টটা দিয়ে সেইভাবে একটা পলিগন শেপ তৈরি করতে পারবেন। ওকে, এরপরে লাইন টুল একটা আছে। লাইন টুলের কাজ হচ্ছে 1 পিক্সেলের বা এটাকে একটু মোটা চিকনও করা যাবে। তো এইভাবে লাইন টানার জন্য এই টুলটা, আপনি যদি একদম স্ট্রেট করতে চান, তাহলে ক্লিক করে যখন টানবেন তখন শিফট প্রেস করবেন, তাহলে আপনার মাউসটা একটু উপরে নিচে গেলেও লাইনটা স্ট্রেট থাকবে, সোজা থাকবে। সেম ভাবে নিচের দিকে আমরা যদি উপর থেকে নিচের দিকে করি, এখানেও একদম সোজা থাকতেছে শিফট প্রেস করার পরে। আর এখানে সাইজটা যদি আমরা বাড়াই দেই, এই যে এখানে দেখেন 2 পিক্সেল আছে, এই 2 পিক্সেলের জায়গায় আমি যদি এখানে 5 পিক্সেল করে দেই, তাহলে এটা আরেকটু মোটা হবে। তো এখান থেকে আমরা কি সাইজটাও বাড়াইতে পারবো। ওকে, সাইজটা আমরা এখান থেকে বাড়ায় নিতে পারবো। আর এরপরে আরেকটা অপশন কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলের ভিতরে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ওই যে ব্রাশের মতো। ব্রাশের ক্ষেত্রে আমরা যেরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ফোল্ডারে আমরা ব্রাশের ডিজাইনগুলো পেয়েছিলাম, এখানে বেশ কিছু কাস্টম শেপ দেওয়া আছে। যেমন এখানে কিছু এনিমেলস আছে, তারপরে এখানে কিছু গাছ গাছ আছে, তারপরে এখানে কিছু বোট আছে, ফ্লাওয়ার আছে। তো এই কয়েকটা হচ্ছে আপনারা 4টা ফোল্ডার পাবেন ডিফল্ট। আর এগুলোতেও হচ্ছে আমরা ডাউনলোড করে ইউজ করতে পারবো। যেমন এই যে টিক শেপটা আমার ডাউনলোড করা একটা শেপ, কাস্টম শেপ। তো এখান থেকে এগুলো ব্যবহারের জন্য নিয়মটা হচ্ছে এটা সিলেক্ট করবেন, তারপরে এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করবেন। ক্লিক করে ড্র্যাগ করার সময় অবশ্যই শিফট প্রেস করতে হবে, তাহলে এটার রেশিওটা ঠিক থাকবে। ওকে, শিফট প্রেস করে যখন আপনি এটা ক্লিক করবেন, তখন রেশিওটা ঠিক থাকবে। আর শিফট ছাড়া যদি করেন, তাহলে এটার রেশিওটা ঠিক থাকবে না, এটা রেশিওটা নষ্ট হয়ে যাবে, মানে এটা এরকম চ্যাপ্টা হয়ে যাবে। ওকে, এরকম উল্টাপাল্টা হয়ে যাবে। তো এখানে এই কাস্টম শেপগুলো যেগুলো আছে, তো এই সবগুলোর ক্ষেত্রে হচ্ছে সবগুলো অবশ্যই শিফট প্রেস করে আমরা কাজ করব। শিফট ছাড়া কাজ করলে এটা লিঙ্ক ইয়াটা ঠিক থাকবে না। আচ্ছা, তো এটা ডিলিট করে দেই। তারপরে আসেন এই যে এগুলো সবগুলোর ক্ষেত্রে একই কথা, আমাদের যেটা দরকার আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। ওকে, সেটা সিলেক্ট করে নিয়ে জাস্ট ক্লিক করলে এই কালারে এটা চলে আসতেছে। কালার চেঞ্জের জন্য আমরা এখান থেকে কালারও চেঞ্জ করে ফেলতে পারছি। আচ্ছা, আর প্রয়োজনীয় কোনো শেপ যদি আমরা ডাউনলোড করে ইউজ করতে চাই, সেক্ষেত্রে অপশনটা কোথায়, ডাউনলোড করব। ডাউনলোড করার পরে সেম একটা জিপ ফাইল ডাউনলোড হবে। সেই জিপ ফাইল ডাউনলোড করার পরে সেটাকে এক্সট্রাক্ট করতে হবে।
এক্সট্রাক্ট করার পরে সেখানে হচ্ছে আপনি শেপের একটা ইয়া পাবেন, একটা এবিআর ফাইল যেমন পেয়েছিলেন এরকম এখানে শেপের একটা ফাইল পাবেন। তো ওই ফাইলটাকে ইম্পোর্ট শেপস থেকে ওইটাকে ইম্পোর্ট করে দিতে হয়। ঠিক আছে, যে ইম্পোর্ট থেকে এই যে সিএসএস এর নামে একটা ফোল্ডার, একটা ফাইল থাকবে। এই ফাইলটা আপলোড এখানে লোড দিলে ওইটা চলে আসবে এখানে। তো প্রয়োজনীয় অনেক শেপ আমরা চাইলে কি আমাদের প্রয়োজনে এগুলো ডাউনলোড করে এখানে রেখে দিতে পারবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যেমন আমি এইটা রেখেছি, মাঝে মধ্যে কাজ করতে গেলে দেখা যায় যে আবার বুলেট পয়েন্টের জায়গায় যে এরকম টিক চিহ্ন প্রয়োজন হয়, তখন আমি এখান থেকে টিক চিহ্নগুলো নিয়ে আমি কাজ করি। এই টিক চিহ্নগুলো বানানোর দরকার হয় না। তারপর এখান থেকে ব্যবহার করলে হচ্ছে কালার চেঞ্জ করার সুবিধা হয়। তারপর এখানে ছোট বড় করলে সেটারও সুবিধা হয়, রেজুলেশনটা নষ্ট হয় না। এই কারণে আমরা এখান থেকে এগুলো ব্যবহার করব। আচ্ছা, তো এখন কন্ট্রোল বারে, শেপ টুলের কন্ট্রোল বারে কি কি আছে এক নজর একটু দেখেন। এখন প্রথমে আছে হচ্ছে ফিলের কাজটা আমরা দেখলাম যে এখান থেকে হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারতেছি ফিলের কালারটা। আচ্ছা, সেকেন্ড অপশনটা হচ্ছে স্ট্রোকটা কি, এই যে সাইড দিয়ে একটা বর্ডার দেওয়া যাবে, সাইড দিয়ে একটা বর্ডার আমরা তৈরি করতে পারবো। তো এখন একটা বর্ডার আসছে, বাট বর্ডারটা এতই চিকন যে বর্ডারটা বোঝাই যাচ্ছে না। ঠিক আছে, তো বর্ডারটাকে আমি একটু মোটা করে দিই, যেখানে 1 পিক্সেল আছে তো আমি এটাকে 10 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা, এরপরে কালারটা আমি আর একটু চেঞ্জ করে দেই, এই কালারটা বোঝা যাচ্ছে না, আমি ব্ল্যাক কালার দিই। তো দেখেন এখন এই যে বর্ডারটা চলে আসছে, 10 পিক্সেলের একটা বর্ডার, স্ট্রোকে কালার চলে আসছে। এরপরে আছে হচ্ছে স্ট্রোকের স্টাইল আছে এই তিনটা। এটা হচ্ছে একদম স্ট্রেট লাইন, এটা হচ্ছে আপনার এই যেরকম ড্যাশ গ্যাপ আসবে, আরেকটা হচ্ছে ডট ডট আসবে। তো এটা সাধারণত আমরা এইটাই রাখি, আর যদি প্রয়োজন হয় চেঞ্জ করা তাহলে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারবো। এরপরে এখানে উইথ এবং হাইটটা কত আছে এই শেপের সেটা এখানে লেখা আছে। আমি যদি আরেকটা করি তাহলে এটার হাইট উইথ কত সেটা এখানে চলে আসতেছে। ওকে, এরপরে কিছু অপশন আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি স্ট্রোকের কালারটা না চাই তাহলে আমরা স্ট্রোকটা সিলেক্ট করে যে ফার্স্টের যে অপশন নো কালার এটাতে ক্লিক করব, তাহলে স্ট্রোকটা চলে যাবে। আচ্ছা, এখন এটার নাম হচ্ছে পাথ অপারেশনস, যেটা পেন টুলের কন্ট্রোল বারেও ছিল। তো আমি বলেছিলাম এখান থেকে শুধুমাত্র এইটা সিলেক্ট করে কাজ করার জন্য গত ক্লাসে। এগুলো কোনটার কি কাজ সেটা বলি নাই, আজকে একটু বলে দিচ্ছি, খেয়াল করে শুনেন। প্রথম যেটা আছে নিউ লেয়ারের কাজ হচ্ছে প্রত্যেক ক্লিকে নতুন লেয়ার তৈরি হচ্ছে। যেমন এর আগেও কিন্তু আমরা এই অপশনগুলো দেখেছিলাম সাব সিলেকশন টুলের ক্ষেত্রে, যে সিলেকশন টুলের কন্ট্রোল বারে সাব সিলেকশনের ক্ষেত্রে। ওকে, তো এখানে কোথায় গেল, এই যে এটা, এখানেও এই প্রথম যেটা আছে এটার নাম হচ্ছে নিউ সিলেকশন। এরপরেরটা হচ্ছে নিউ লেয়ারটা হচ্ছে নিউ সিলেকশনের মতো কাজ করে। নিউ সিলেকশনে যেরকম হচ্ছে প্রত্যেক ক্লিকে নতুন সিলেকশন হয়, এখানেও নিউ লেয়ার হবে, প্রত্যেক ক্লিকে কি হচ্ছে নতুন নতুন লেয়ার আসবে। আচ্ছা, কম্বাইন শেপসটা যদি দেই তাহলে এখন যেটা হবে যে ধরেন আমি এখানে একটা শেপ তৈরি করলাম, এরপরে এইখানে যদি আরেকটা শেপ তৈরি করি লেয়ার কিন্তু আর আসবে না, শেপ আসবে একটা লেয়ারই। এখন কালার চেঞ্জ করলে একসাথে কালার চেঞ্জ হচ্ছে কেন, কারণ দুটা মিলে আমার একটা লেয়ার। কম্বাইন শেপ মানে কি, ওই অ্যাড টু সিলেকশনের যে কাজ সেটা করতেছে, অর্থাৎ যতগুলো আমরা শেপ করব সবগুলো একটা লেয়ারেই থেকে যাবে, একটা লেয়ারে আসবে। এই যে এখানে প্লাস সাইন একটা আছে, দেখেন কার্সারের সাথে ছোট্ট করে একটা প্লাস সাইন আছে। এরপরটার নাম হচ্ছে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ। সাবট্রাক্ট ফ্রন্ট শেপটা হচ্ছে যে উপরের শেপ দিয়ে নিচের শেপটা কাটা যাবে। যেমন এখন এই সবগুলো মিলে একটা শেপ, এখন আমি যদি এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে কি হচ্ছে এই জায়গা থেকে ওই কালারটুকু মাইনাস হয়ে গেছে। আমি যদি এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করি এখানেও এটা মাইনাস হয়ে গেল। ওকে, আবার ধরেন আমি এখান থেকে এইভাবে এটাকে মাইনাস করে দিচ্ছি, তাহলে এই যে এখানকার কালারটা মাইনাস হয়ে গেল। এভাবে আমরা কালার মানে যদি কোনো কিছুকে মাইনাস করতে চাই তাহলে এইভাবে মাইনাস করতে পারবো। ওকে, এই যে মাইনাস করার পরে বা এটাকে এই জায়গাগুলোকে ডিলিট করার পরে দেখেন এই যে অতিরিক্ত কিছু পাত থেকে যাচ্ছে বা পাতগুলো দেখা যাচ্ছে, এই পাতগুলোকে রিমুভ করতে হয়। এই পাতগুলোকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা একদম নিচের এই অপশনটাকে সিলেক্ট করব, মার্জ শেপ কম্পোনেন্টস। ওকে, তো মার্জ শেপ কম্পোনেন্টস এটাতে ক্লিক করলে এই অপশনগুলো, এই যে অতিরিক্ত যে পাতগুলো থাকে বা মানে যে এই ধরনের কাজ করতে গেলে এগুলো যখন থাকবে এগুলো রিমুভ হয়ে যাবে। আর যখন এরকম অতিরিক্ত কোনো পাত থাকবে না তখন
এটা কাজ করবে না, এটা হাইড অবস্থায় থাকবে বা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। আচ্ছা, এরপরে আসেন ইন্টারসেক্ট শেপ এরিয়াস। এটাও ছিল ওই যে সাব সিলেকশনে ইন্টারসেক্ট শেপ, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্টের কাজ হচ্ছে যে কমন জায়গাটা থাকে, বাইরেরটা চলে যায়। যেমন আমি এখানে একটা শেপ করলাম, এখন আমি যদি ইন্টারসেক্টটা রেখে এর উপর দিয়ে আমি আরেকটা ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে এই দুইটার মানে আগেরটা আর এখন নতুন যেটা করতেছে এই দুইটার কমন জায়গাটা থাকবে, বাইরেরটা চলে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এটাও নাই এটাও নাই, মাঝখানের এই অংশটুকু থাকছে। এই হচ্ছে ইন্টারসেক্টের কাজ। আর 5 নাম্বার যেটা, এটা সিলেকশন টুলের কন্ট্রোল বারে যে 4টা অপশন ছিল ওইটার মধ্যে এটা ছিল না। উপরের এই 4টা অপশন ছিল, নামগুলো প্রায় কাছাকাছি, একটু পরিবর্তন আছে। আর 5 নাম্বার যেটা, এটার কাজ হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস। এইটা হচ্ছে কম্বাইন এবং সাবট্রাক্ট এই দুটার সমন্বয়ে কাজ করে। এই দুটার সমন্বয়ে কাজ করে, কম্বাইনেরও কাজ করবে, সাবট্রাক্টেরও কাজ করবে। অর্থাৎ যেখানে যেখানে হচ্ছে কালার নাই সেখানে কালার দিবে, আর যেখানে কালার আছে সেখান থেকে মাইনাস করবে। যেমন ধরেন এখানে কোনো কালার নাই বা কোনো কিছু নাই, তো এখানে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি এখানে কালার চলে আসতেছে। তো এখানে কালার আগে থেকে আছে, এই অবস্থায় যদি আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এখানকার কালারটা মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, আবার ভিতরে ধরেন নাই, ভিতরে যদি আবার করি তাহলে ভিতরে অ্যাড হবে। আবার এখানে যদি আবার উপর দিক করি তাহলে আবার মাইনাস হয়ে যাবে। তো এইভাবে এটা দিয়ে হচ্ছে অ্যাড করা মাইনাস করা দুটা কাজ একসাথে করতেছে। আচ্ছা, এখন এর উপর দিয়ে যদি আমি টান দিই তাহলে কি হবে দেখেন, যেখানে কালার আছে সেই জায়গাগুলো মাইনাস হয়ে যাবে, আর যেখানে নাই সেই জায়গাগুলো কালার চলে আসবে। ওকে, এই হচ্ছে এই অপশনগুলোর ব্যবহার। তো এখন পেন টুলের কন্ট্রোল বারটাতে আমরা আরেকবার একটু দেখি। পেন টুল আমি নিচ্ছি, পেন টুলের এখানে দেখেন পাথ মোডে আমরা যেগুলো দেখেছিলাম এইখানকার এই সেম জিনিসটাই আছে। অর্থাৎ এই এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা যখন সিলেক্ট করা থাকে তখন একটা পাথ করলাম এখানে, এইদিকে আরেকটা পাথ করলাম, তখন কি হবে, কন্ট্রোল ইন্টার দিলে যে দুইটাই সিলেকশন হচ্ছে। আচ্ছা, আমি আবার আনডু করে নিলাম। এখন ভিতরের গুলো যদি আমি আবার পাথ করি ভিতরে, এই ভিতরেরটা মাইনাস হয়ে যাবে। ওকে, ভিতরেরটা কি করবে, সাবট্রাকের কাজটা করবে। এই যে এখন কালার দিলে দেখেন ভিতরের গুলোতে কালার আসবে না। ওকে, তো এই হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। আর বাকিগুলো কম্বাইন শেপটা হচ্ছে কি করবে, অ্যাড করবে, সাবট্রাক্টটা হচ্ছে মাইনাস করবে, ইন্টারসেক্টটা হচ্ছে কমন জায়গাটা রাখে। তো এই পেন টুলের পাথ মোডে আমরা বেশিরভাগ সময় বা সব সময় এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা সিলেক্ট রাখবো, তাহলে কম্বাইন এবং সাবট্রাক্টের কাজ একসাথে করা যায়। আর এই জায়গাতে পাথের পরিবর্তে যদি আমরা এখানে শেপ নেই তাহলে কি আসবে দেখেন, শেপ যদি নেই তাহলে শেপ টুলের কন্ট্রোল বারে যা যা ছিল এখন তাই তাই চলে আসছে। যেমন কালার ছিল, স্ট্রোক ছিল, ফিল কালার, স্ট্রোকের সাইজ, সবকিছু চলে আসছে। এখন আমরা যখন এখানে ক্লিক করে ড্র্যাগ করব বা পাথ করতে যাব তখন কালার সহ চলে আসবে। যেখানে দেখেন কালার সহ, এখানে আর আমাকে কি করতে হবে না, সিলেকশন করে কালার অ্যাপ্লাই করতে হবে না, কালার সহ চলে আসতেছে। তো এটা হচ্ছে যে শেপ মোডের কাজটা হচ্ছে যে কালার সহ আসবে। তো এখানে যে সমস্ত শেপগুলো আছে আমার প্রয়োজনীয় সব শেপ কিন্তু এখানে দেওয়া নাই। তো ধরেন আমি এখন একটা শেপ তৈরি করতে চাচ্ছি বা একটা কিছু মনে মনে ভাবতেছি যে এরকম একটা বানাবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেইটা পেন টুল দিয়ে আঁকায় নিতে হবে, পেন টুল দিয়ে সেটাকে বানায় নিতে হবে। ওকে, সেটা হচ্ছে পেন টুল দিয়ে আমরা এটাকে এইভাবে আঁকায় নিতে পারবো। আচ্ছা, তো আশা করি পেন টুল এবং শেপ টুলের যে ব্যবহার এগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর এই শেপ টুল বলেন, পেন টুলের শেপ টুল বলেন, সবগুলোতেই যেহেতু কি থাকতেছে, এই যে পাথটা থাকতেছে তাই না, এই যে পাথ, পাথ থাকার কারণে পাথটাকে আমরা খুব সুন্দরভাবে মডিফাই করতে পারছি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমরা এগুলোকে মডিফাই করতে পারবো। যেমন আমি এটা নিচ্ছি, নিয়ে হচ্ছে যেমন ধরেন এটাকে এইভাবে নামাই দিতে পারতেছি, আবার এইভাবে উপরের দিকে উঠাই দিতে পারতেছি, আবার মনে করেন এই দুইটাকে এইভাবে মাঝখানের দিকে দিলাম, এইভাবে দিতে পারতেছি। মানে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরে ধরে কিন্তু এডিট করা যাচ্ছে। ওকে, যেভাবে খুব সুন্দরভাবে কিন্তু এডিট করা যাচ্ছে, যেটা নর্মালি সিলেকশন করে যদি করতাম সেটা কিন্তু করা যেত না। ওকে, তো এইভাবে আপনারা সুন্দর সুন্দর জিনিস কিন্তু ড্রয়িং করতে পারবেন।
ওকে, তো এখন আমরা পরবর্তী টুলে যাই। পরবর্তী অপশনটা স্মার্ট লেয়ার, এটা কি বা কিভাবে কাজ করে। চলেন, খুব মজার একটা জিনিস এবং খুব প্রয়োজনীয় একটা জিনিস। আজকে 5 নাম্বার ক্লাস। ওকে, আচ্ছা, স্মার্ট লেয়ারের কাজটা কি সেটা দেখার জন্য আমি এখানে একটা ছবি একটু ওপেন করে নিচ্ছি। একটা ছবি ওপেন করে নিলাম। এটা অনেক বড়, এটা না, আর একটু ছোট সাইজের একটা ছবি নেই। ওকে, এই ছবিটাকে নিচ্ছি। আচ্ছা, এটার সাইজ আছে হচ্ছে 1920 x 1200। আমি এই ছবিটাকে জাস্ট ড্র্যাগ করে আমাদের আগের যে ডকুমেন্ট ছিল এখানে আমি নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে আমি দেখতেছি যে তারপরেও আমাদের এই যে পেজ, আগের যেটা পেজ নেওয়া আছে এই পেজটা কিন্তু অনেকটাই ছোট। তো আমি এখানে জাস্ট এটাকে বড় করে দিব, মানে আমাদের পেজটাকে একটু বড় করে দিচ্ছি যাতে এটা দুইটা ছবি এখানে বসানো যায়। আর একটু এই সাইড দিয়ে বাড়ায় নিচ্ছি। ওকে, আচ্ছা, এখন স্মার্ট লেয়ারটা কি বা এটার কাজ কি সেটা একটু ভালো করে দেখেন। স্মার্ট লেয়ার খুবই মজার একটা জিনিস এবং খুব কাজের একটা জিনিস। তো স্মার্ট লেয়ার তৈরি করব কিভাবে এবং কিভাবে এটা কাজ করে। আমি এখানে একটা লেয়ার নিয়েছি, একটা ইমেজ নিয়েছি। এটা আমি একটা কপি নিয়ে নিচ্ছি। তো এখন দুইটা আমি নিয়ে নিছি। একটাকে আমি নর্মাল লেয়ারে রাখবো, আরেকটাকে আমরা স্মার্ট লেয়ার বানাবো। স্মার্ট লেয়ারের এই জায়গাতে এইখানে দেখবেন একটা পরিবর্তন থাকবে। অর্থাৎ এই যে নরমাল লেয়ার যেটা আছে, আমরা যখন ক্রিয়েট নিউ লেয়ার নেই, এই লেয়ারের কোনো আইকন এখানে থাকে না। যে কালারগুলো ব্যবহার করব বা যে ছবিটা থাকবে সেটা আমরা এই জায়গাতে দেখতে পাই, কিন্তু আলাদা কোনো এখানে কোনো সাইন দেখি না। যেমন ধরেন আমরা একটু আগে শেপ টুলে কাজ করলাম, দেখেন তো শেপ টুলে যখন কাজ করতেছি এখানে একটা ছোট্ট করে সিম্বল থাকতেছে। ওকে, তারপরে হচ্ছে আমরা যখন টাইপ টুল দিয়ে কাজ করব, টাইপ টুলে কাজটা একটু পরে দেখাচ্ছি। টাইপ টুল দিয়ে কাজ করতে গেলে দেখা যাবে যে এখানে টি লেখা থাকবে। এরকম আরেকটা লেয়ার আছে যেটা হচ্ছে স্মার্ট লেয়ার। তো স্মার্ট লেয়ারটা আলাদা করে এই জায়গাতে একটা সিম্বল থাকে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কি স্মার্ট লেয়ার। তো চলেন স্মার্ট লেয়ারটা বানাবো কিভাবে। স্মার্ট লেয়ার বানানোর জন্য যে লেয়ারটাকে আমরা স্মার্ট লেয়ার বানাতে চাচ্ছি সেই লেয়ারটাতে রাইট মাউস ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে তখন এটা স্মার্ট লেয়ার হয়ে গেছে। এই যে দেখেন সিম্বল একটা চলে আসছে, একটা আইকন আসছে ছোট্ট করে। তো এইটা যখন আসছে তখন বুঝবেন যে হ্যাঁ এটা কি হয়েছে, স্মার্ট লেয়ার হয়েছে। আচ্ছা, এখন স্মার্ট লেয়ারের কাজ কি। স্মার্ট লেয়ারের দুইটা কাজ। প্রথম যে কাজ সেটা হলো যে স্মার্ট লেয়ারের যে ছবিটা থাকবে সেই ছবিটার রেজুলেশনটা ঠিক থাকবে, নষ্ট হবে না। আর দ্বিতীয় কাজটা পরে দেখাচ্ছি। তো ফার্স্টের কাজটা আগে দেখেন। আমি কি বললাম আরেকবার রিপিট করছি। যেমন স্মার্ট লেয়ারের যে অবজেক্টটা থাকবে বা যে ইমেজটা থাকবে সেই ইমেজের কোয়ালিটিটা লস করবে না। আমাদের দ্বিতীয় ইমেজ কোনটা, এই যে এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট করা আছে, এটা স্মার্ট অবজেক্ট ছাড়া আছে। তো আমি প্রথম ইমেজটাকে কন্ট্রোল টি দিয়ে অল্টার এবং শিফট প্রেস করে ছোট করে দিলাম। তারপরে স্মার্ট লেয়ারের এটাকেও কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিচ্ছি, এন্টার দিলাম। এখন প্রথমটাকে আবার কন্ট্রোল টি দিয়ে বড় করে নিলাম, অল্টার এবং শিফট প্রেস করে বড় করলাম, সেন্টার থেকে এটা বড় হইলো। তারপরে হচ্ছে আবারও স্মার্ট লেয়ার যেটা করেছি সেটাকে আমি বড় করে দিলাম। এখন একটু দেখেন পার্থক্য, নিজেরাই বুঝতে পারবেন। এটা হচ্ছে স্মার্ট লেয়ার ছাড়া ছিল। ওকে, এটাকে আমি জাস্ট একটু উপরে উঠে দেখেন ছবিটা কতটা ঘোলা হয়ে গেছে। হ্যাঁ, স্মার্ট লেয়ার ছাড়া ছিল এই ছবি, আর এটা ছিল স্মার্ট লেয়ার সহ। তো স্মার্ট লেয়ারের কাজটা হচ্ছে কি করবে, একটা ইমেজকে আমরা যতই ছোট করি, যতই বড় করি না কেন, ইমেজের যে রেজুলেশনটা আছে, যে কোয়ালিটিটা আছে, এটা সে ধরে রাখবে, এটাকে হারায় ফেলবে না। তো এটা ঘোলা হয়েছে কেন, কারণটা হচ্ছে যে ও কি করতেছে, ও যখন ছোট হয়ে গেছে তখন ওর রেজুলেশনটা সে হারায় ফেলছে, ওর রেজুলেশনটা সে লস করে ফেলছে, ওর কোয়ালিটিটাকে সে নষ্ট করে ফেলছে। ঠিক আছে, কোয়ালিটি ধরে রাখতে পারে না কারণ ও নর্মাল ভাবে আছে। তো স্মার্ট লেয়ারের স্মার্টনেসটা হচ্ছে যে সে তার তার রেজুলেশনটা, তার কোয়ালিটিটা সে ধরে রাখতে পারে। এটাকে ছোট করা হোক বড় করা হোক, তার যে মেন রেজুলেশন সেটা সে ঠিক রাখবে। তো এটা হলো নাম্বার ওয়ান কাজ স্মার্ট লেয়ারের। সেকেন্ড কাজ যেটা স্মার্ট অবজেক্টের, সেটা হচ্ছে
যে স্মার্ট অবজেক্টের এই যে থাম্বনেলটা আছে এখানে ডবল ক্লিক করলে এটা আলাদাভাবে আরেকটা উইন্ডোতে চলে আসবে এবং সেখানে গিয়ে আমরা যদি কোনো কিছু সেভ করি, কোনো কিছু অ্যাড করি, কোনো কিছু পরিবর্তন করি, কালার পরিবর্তন, টেক্সট অ্যাড করা বা যে কোনো ধরনের ধরেন কোনো এডিটিং করি, এরপরে সেভ দেই, তাহলে সেই সেভটা চলে আসবে আমাদের প্রথম এই যে এই লেয়ারটাতে চলে আসবে। ঠিক আছে? তো যেমন আমি এখানে ডবল ক্লিক করলাম, দেখেন এটা আসছে। মনে করেন আমি এখান থেকে জাস্ট ব্রাশ টুল দিয়ে এখানে একটু ওভারল্যাপ করে দিলাম, এরপরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। এই কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে এটা আলাদা কোনো পিএইচডি তে সেভ হবে না। ওকে, এটা কোনো পিএইচডি তে সেভ হবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি, এইটা সেভ হলো এই যে এখানে দেখেন আগের ডকুমেন্টে, মেন ডকুমেন্টে। ওকে, আবারও দেখেন এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে ধরেন নিচে এখানে একটা শেপ তৈরি করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, তারপর এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখেন এই যে এইটা এখানে বসে গেছে। ওকে, তো এটা হলো স্মার্ট অবজেক্টের সেকেন্ড কাজ। তো এটার দ্বারা আসলে কি করা যায়, এটার দ্বারা এই যে মকআপ গুলো করা হয় এবং সুন্দর সুন্দর কাজে এটা ব্যবহার করা হয়। অনেক কাজে এটা লাগবে, সামনে আপনারা যখন এগুলো কাজ করতে যাবেন তখন এগুলোর আরো মানে ব্যবহারগুলো সামনে পাবেন। এখানে এক্সাম্পল হিসাবে আমি একটা জিনিস দেখাই, যেমন ধরেন আমি এখানে এই ইমেজটা নিচ্ছি, ইমেজের ভিতরে এখানে 3টা ফ্রেম আছে। তো আমি যে কোনো একটা অবজেক্ট এখানে ইমেজ না দিয়ে আমরা একটা শেপ তৈরি করে নিচ্ছি, এরকম একটা শেপ তৈরি করে নিলাম। এই শেপটাকেও আমি স্মার্ট অবজেক্ট বানাতে পারবো। তো এখানেও আমি স্মার্ট অবজেক্ট বানিয়ে নিচ্ছি শেপটাকে। বানানোর পরে আমি এখন এটার একটা কপি নিচ্ছি, কপি নিয়ে কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে দিলাম এই সাইজে। আচ্ছা, এরপরে আরেকটা কপি নিচ্ছি, এই সাইজে আমি ছোট করে দিচ্ছি, ছোটটার সাইজে। এটা আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, এই ছবিটা দিয়ে দিব, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এখন সেকেন্ড যে মানে এখন একটা থেকে আমি কি করছি, সেকেন্ড এবং থার্ড আর দুটা কপি করেছি। তো স্মার্ট অবজেক্ট একটা করেছি, ওই একটা থেকে বাকি দুইটা কপি করেছি। এখন যেটা হবে, আমি যে কোনো একটাতে ডাবল ক্লিক করলাম, এখানে এসে আমি ফার্স্ট একটু কালারটা পরিবর্তন করে দেখাই, যেমন আমি এখান থেকে লাল কালারটা দিচ্ছি, দিয়ে ধরেন ওকে দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। এই সেভটা দেখবেন যে সবগুলোতে চলে আসছে। আবার ধরেন আমি এখানে গিয়ে অন্য আরেকটা ছবি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে এই গোলাপ ফুলের ছবিটাকে এখানে বসায় দিচ্ছি, দিয়ে বড় করে, তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখেন সবগুলো ফ্রেমে সেটা বসে গেছে। অর্থাৎ যেহেতু একটা থেকে বাকিগুলো কপি করা ছিল, তো যার কারণে এই কাজটা হয়, মানে একটাতে চেঞ্জ করলে বাকিগুলোতেও চেঞ্জটা চলে আসে। ওকে, তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে ক্লাসের শেষে আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, তখন জিজ্ঞাসা করে নিন। তাহলে এখানে মূলত স্মার্ট লেয়ারের দুইটা কাজ আরেকবার আমি রিপিট করছি। প্রথম কাজ হচ্ছে যে স্মার্ট লেয়ারের যে অবজেক্টটাকে আমরা রাখবো সেই অবজেক্টের রেজুলেশনটা ঠিক রাখবে। তো বিশেষ করে আমরা যখন ডিজাইনের কাজগুলো করি তখন আমাদের ইমেজ ব্যবহার করতে হয়, তো ইমেজগুলোর রেজুলেশন যেন ঠিক থাকে, তার কারণে আমাদেরকে ওইটাকে স্মার্ট অবজেক্ট বানায় রাখতে হয়, যাতে কখনো ছোট করতে হয়, কখনো বড় করার প্রয়োজন হয়। তো স্মার্ট অবজেক্ট করা থাকলে এটা রেজুলেশনটা নষ্ট হয় না। আর সেকেন্ড কাজ হচ্ছে স্মার্ট অবজেক্টের থাম্বনেলে ডবল ক্লিক করলে এটা আলাদা একটা ডকুমেন্টে ওপেন হবে এবং সেখানে গিয়ে কোনো কিছু করে কন্ট্রোল এস সেভ দিলে সেই পরিবর্তনটা আমরা আমাদের মেন ইমেজে বা মেন ডকুমেন্টে আমরা পেয়ে যাব। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। সবাই একটু প্র্যাকটিস করবেন, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি কিছু ইমেজ দিয়ে দেব এটা প্র্যাকটিস করার জন্য, এটা একটা দিব, তারপরে এই যে এটা একটা দিয়ে দিব। ঠিক আছে, যে এই ইমেজগুলোতে আপনি চাইলে এখানে এই যেগুলোতে ফ্রেম করে নেবেন, পাঁচটাতে 5 রকম জাস্ট কি করবেন, ছবি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি এখন আমাদের টাইপ টুল। টাইপ টুলের কাজটা এখন দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল টাইপ টুল। টাইপ টুলটা হচ্ছে এইটা, টাইপ টুলটা সিলেক্ট করলাম। টাইপ টুলের কাজ হচ্ছে মেনলি যে টাইপ করা বা লেখালেখির কাজ করা। তো আমি এখান থেকে ফার্স্টে একটা ফন্ট আগে একটু চেঞ্জ করে নেই, বাংলা ফন্ট একটা সিলেক্ট করা ছিল।
এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, লরিম ইপসামের একটা টেক্সট চলে আসে ডিফল্ট ভাবে। তো এখানে আমি ওকে করে নিচ্ছি। আমাদের পেজটা অনেক বড়, পেজটাকে আমি একটু ছোট করে নেই। ওকে, আচ্ছা, তো এখন এই যে টেক্সটটা লিখছি, টেক্সটটা লেখার পরে আমরা যখন এখান থেকে ওকে দিব, তখন হচ্ছে আমাদের এডিটিং মানে টাইপিং মোড থেকে বের হয়ে আসবে। আবার যদি এখন এখানে এসে এটার নাম চেঞ্জ করতে চাই বা এই লেখাটাকে পরিবর্তন করতে চাই, তাহলে টাইপ টুল দিয়ে এসে ভিতরে এসে ক্লিক করব। ভিতরে এসে ক্লিক করলে তখন আমরা এই লেখাটাকে ধরতে পারবো, প্লাস হচ্ছে এই লেখাটার ফন্ট চেঞ্জ করা, এটার নাম চেঞ্জ করা বা সবকিছু চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন আমরা এখানে গ্রাফিক্স ডিজাইন এই কথাটা লিখে নিচ্ছি। ওকে, তো লিখলাম। লিখার পরে এখন কন্ট্রোল বারে কি কি আছে একটু খেয়াল করি। কন্ট্রোল বারে ফার্স্টে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফন্টের স্টাইল। আমি এটা একটু সাইজটা আগে বাড়াই নেই, যেখান থেকে আমরা সাইজ বাড়াইতে পারবো। ওকে, সাইজ সাইজ 72 পিডি পর্যন্ত আছে। এর থেকে বেশি যদি চাই তাহলে তাহলে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এখানে লিখে দিতে হবে। ওকে, এখানে আপনি যদি লিখে দেন, যেমন আমি এখানে 80 লিখে দিলাম, তাহলে 80 পিটি সাইজে এটা বড় হয়ে গেছে। আচ্ছা, এখন প্রথম যেটা আছে ফন্ট ফ্যামিলি বলে, ফন্ট ফ্যামিলিতে হচ্ছে সরি, এটা হচ্ছে ফন্ট স্টাইল। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফন্ট আমরা এখানে পাবো। তো এখানে বাই ডিফল্ট অনেকগুলো ফন্ট পাবেন, আর এছাড়াও আরো অনেক ফন্ট যেগুলো হচ্ছে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ফন্ট কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি। আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট পাচ্ছি, বিভিন্ন সুন্দর সুন্দর বিভিন্ন স্টাইলের আমরা ফন্ট পাবো। এই ফন্টগুলো আমাদের যখন যেটা প্রয়োজন বা যেটা আমি চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করলে ওই ডিজাইনটা এখানে চলে আসছে, ওই ডিজাইনের টাকাটা চলে আসবে। ওকে, তো এখানে অনেকগুলো হচ্ছে বাই ডিফল্ট ফন্ট, আর অনেকগুলো আছে হচ্ছে আমার কি করা ডাউনলোড করা ফন্ট। ডাউনলোড করার সিস্টেমটা একবার আপনি দেখলে যে কোনো ফন্ট আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। ওকে, তো এরপরে এরপরে আছে হচ্ছে ফন্টের স্টাইল। তো ফন্ট স্টাইল, হ্যাঁ, ফন্ট স্টাইলে এখানে পাবেন হচ্ছে এক একটা ফন্টের ভিতরে আবার অনেকগুলো করে স্টাইল থাকে। তো এই জিনিসগুলো যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো যারা ইউজ করেছেন তারা এগুলোর সাথে পরিচিত আছেন, যে একটা ফন্টের ধরেন রেগুলার হয় স্টাইল, তারপরে ইটালিক স্টাইল হয়, বোল্ড স্টাইল হয়। তো এই ধরনের বেশ কিছু স্টাইল থাকে। এই স্টাইলগুলো আমরা এখানে পাচ্ছি, যেমন তিনটা হচ্ছে খুবই চিকন, রেগুলার, তারপরে মিডিয়াম, বোল্ড এগুলো হচ্ছে আরো মোটা। ওকে, আর এখান থেকে আমরা যেই ফন্টটা সিলেক্ট করব ওই ফন্টের আন্ডারে যে স্টাইলগুলো থাকবে সেগুলো স্টাইলের ভিতরে আসবে। তো সেই ক্ষেত্রে দেখবেন যে কোনোটার সাথে অনেকগুলো আছে, কোনোটার সাথে একটাও নাই, সব রকমই থাকবে। হ্যাঁ, যেমন এখানে 4টা দেখলাম, আগেরটাতে আমরা দেখলাম আরো বেশি। ওকে, তারপরে ধরুন আমি যদি এই ফন্টটা সিলেক্ট করি, এখন যে ফন্টটা সিলেক্ট করছি এটার আলাদা কোনো স্টাইলই নেই, একটা স্টাইল রেগুলারটা। তো এটা ডিপেন্ড করতেছে আমরা কোন ফন্ট সিলেক্ট করতেছি তার উপরে। আচ্ছা, এরপরে ফন্ট সাইজটা আমরা দেখলাম, আর এখান থেকে হচ্ছে আমরা শার্পটা সিলেক্ট করে রাখবো। শার্প, ওকে, এখান থেকে অন্য কোনোটা দরকার নেই, শার্পটা সিলেক্ট করে রাখবেন। এটার কাজ হচ্ছে যে সাইডের এজটাকে স্মুথ করে রাখে। যদি এখান থেকে নান বা অন্যগুলো থাকে দেখবেন যে আপনার সাইডের এজটা লিখছেন, বাট লিখার সাইডের এজটা একটু কাটা কাটা একটা ভাব বোঝা যাচ্ছে। এই জন্য এখান থেকে শার্পটা সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, আর এরপরে আছে হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা হচ্ছে দেখেন, আমি এই যে এখানে যেটা লিখছি, লিখার একদম এই পুরো নিচে একটা দাগ আছে, এই দাগের ঠিক সেন্টারে একটা কালো একটা পয়েন্ট আছে এই জায়গাতে। তো এই পয়েন্টটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে লেখাটা শুরু হবে কোথায় থেকে সেটার একটা পয়েন্ট। ওকে, তো আমাদের এখন এটা সিলেক্ট করা আছে মাঝখানে, সেন্টার অ্যালাইন করা আছে। তো যখন সেন্টার অ্যালাইন করা থাকতেছে তখন আমি যখন লিখবো, লেখাটা তখন কি হচ্ছে, লেখাটা মাঝখান থেকে দুই দিকে এটা যাচ্ছে। আবার যদি আমাদের এটা লেফট অ্যালাইন করা থাকে তাহলে এই যে পয়েন্টটা থেকে আমি যখন লিখবো লেখাটা লেফট থেকে রাইটের দিকে যাবে। আবার যদি আমি রাইট অ্যালাইন করি তাহলে এই পয়েন্ট থেকে আমাদের লেখাটা রাইট থেকে লেফটের দিকে যাবে। তো এটা আসলে কখন কোনটা রাখবো এটা ডিপেন্ড করবে যে আমি এই ফন্টটা, এই টেক্সটটাকে আমি এই যে ডকুমেন্টের ব্যবহার করতেছি এটা কোন জায়গায় আমি ব্যবহার করব।
আমি এই লেখাটা কি ডান দিকে ডান সাইডে রাখবো নাকি বাম সাইডে রাখবো নাকি সেন্টারে রাখবো, এটার উপরে ডিপেন্ড করে মেনলি হচ্ছে আমরা অ্যালাইনমেন্টটা চেঞ্জ করব। যখন যে পাশে আমরা রাখবো ওই পাশের অ্যালাইনমেন্টটা আমি সিলেক্ট করে রাখবো। এখন যেহেতু সেন্টারে রাখছি আমি সেন্টার লাইনটাই রাখলাম। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কালার। কালার আমরা চেঞ্জ করতে পারতেছি, এখান থেকে চেঞ্জ করা যাবে। আবার ফরগ্রাউন্ডে যে কালার থাকবে অল্টার ডিলিট যদি দেই তাহলে সেই কালারটাও অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, ফর অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট দিয়েও আমরা কালারটাকে চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, এরপরে এখানে টেক্সট র্যাপ একটা অপশন আছে। এটার কাজ হচ্ছে যে বিভিন্ন স্টাইল পাবেন, যেমন এখানে নাম করা আছে আর্ক, তারপর আর্ক লোয়ার, বিভিন্ন নামের হচ্ছে স্টাইল পাবেন। এই স্টাইলগুলো এখান থেকে যে অ্যাপ্লাই করা যাবে। যেমন এখানে আমরা দিছি হচ্ছে আর্ক, আর্কের যে স্টাইল সেটা এখানে দেখতে পাচ্ছেন। প্লাস এটা কম বেশিও করা যাবে। এই যে এখান থেকে মাইনাস করে দিচ্ছি তাহলে উল্টা দিকে এটা রাউন্ড হচ্ছে, আবার এদিকে দিলে উপরের দিকে রাউন্ড হচ্ছে, বেশি দিলে একদম বেশি হচ্ছে, কমায় দিলে কম হচ্ছে। তো বিভিন্ন লেখা দেখবেন যে এরকম কি থাকে, একটু ঘোরানো পেঁচানো থাকে। তো সেই স্টাইলগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, যে এটা আরেকটা। তো এখানে যে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগের মতো একটা শেপ এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, যে পতাকা যখন ওড়ে তখন যেরকম হয় এরকম একটা ডিজাইন পাচ্ছি। তারপরে ফিশ আছে, ওয়েব আছে, ওয়েব দিলে একটা ঢেউয়ের মতো এখানে কি থাকবে, শেপ চলে আসতেছে, একটা স্টাইল চলে আসতেছে। তো এগুলো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এগুলো দিব। তো আপাতত আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এটা আমাদের এখান থেকে মেনলি কাজ শেষ। এখন আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে ক্যারেক্টার প্যালেট। উইন্ডো মেনুর ভিতর থেকে আমরা এই যে এখানে পাচ্ছি ক্যারেক্টার প্যালেটটা আমাদের একটু দেখতে হবে। ক্যারেক্টার প্যালেটটা হচ্ছে এই ফন্টের সাথে রিলেটেড একটা প্যালেট। তো এখানে কি কি আছে, এখানে হচ্ছে আমরা এই যে ফন্ট ফ্যামিলিটা আমরা দেখলাম, ফন্ট স্টাইলটা আমরা এখানে দেখেছি, ফন্ট সাইজটা আমরা কন্ট্রোল বারে দেখেছি। এরপরে আছে সেট দ্য লিডিং। লিডিং এর কাজটা কি দেখেন, লিডিং এর কাজটা হচ্ছে যেমন আমি এখানে এই লাইনটাকে কপি করে ইন্টারপ্রেস করলাম কন্ট্রোল ভি, আবার ইন্টারপ্রেস করলাম কন্ট্রোল ভি, আবার ইন্টারপ্রেস করলাম কন্ট্রোল ভি। তো আমাদের লেখাটা আসলে কি হওয়া দরকার ছিল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু বলে নেই যে ইন্টারের এখানে দুইটা ইন্টারের দুই রকমের কাজ। কিবোর্ডের যাদের বড় কিবোর্ড, ল্যাপটপে যাদের হচ্ছে ডাবল বড় কিবোর্ড থাকে, বড় কিবোর্ড বলতে ডান দিকে 1 2 3 সহ থাকে, আর ছোট কিবোর্ডগুলোতে ডান দিকে 1 2 3 এই অপশনটা থাকে না। তো কিবোর্ডে দেখবেন যে বড়গুলোতে ইন্টার দুইটা থাকে, একটাতে একদম কর্নারে ডান দিকে কর্নারে একটা লম্বা ইন্টার থাকে আর মাঝখানে একটা ইন্টার, এই ইন্টারটা তো সবগুলোতেই আছে। আর এখানে মাঝখানের ইন্টারের কাজ হচ্ছে যে এই যে কার্সারটা আছে এটা নিচের লাইনে চলে আসবে, নিচে চলে আসবে, অর্থাৎ নিচে আরেকটা লাইন আমরা এখন লিখতে পারবো। আর ডান দিকের যে কর্নারের লম্বা ইন্টারটা আছে এই ইন্টারের কাজ হচ্ছে যে ওকে করার কাজটা করবে। এখানে যেমন ক্লিক করলে এটা ওকে হবে, সেই কাজটা করবে হচ্ছে ডান দিকের ইন্টারটা। ওকে, এই যে আমি ডান দিকের ইন্টারটা প্রেস করছি, এখন এটা ওকে হয়ে গেছে। আচ্ছা, আমি আবার হচ্ছে টাইপ টুল দিয়ে এখানে এসে ক্লিক করলাম, এখন আবার হচ্ছে কি এটা লেখাটাকে ধরতে পারতেছে। তো এখন লিডিং এর কাজটা কি, লিডিং এর কাজ হচ্ছে এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্বটা আছে এইটাকে কন্ট্রোল করা। আমাদের ফন্টের সাইজ আছে 80 পিটি, বাট আমাদের এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব আছে মাত্র 15 পিটি, যার কারণে কি হয়েছে একটার উপরে আরেকটা লেখা উঠে আসছে। আমরা যদি এটা অটো করে দেই তাহলে অটোমেটিক হচ্ছে যেরকম একটা থেকে আরেকটা দূরত্ব সে নিয়ে নিবে, অটোমেটিক একটা দূরত্ব নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন যদি আমার দরকার হয় যে এটা আরেকটু বেশি করব বা আরেকটু কম করব, তাহলে আমরা সবগুলোকে সিলেক্ট করে প্রথমে আমরা অবশ্যই এই ফন্টের যে সাইজটা থাকবে সেটা আমরা আগে দিয়ে নিব। ফন্টের সাইজ দিলাম, তারপরে আমি এখন যদি মনে করি যে না আমার আরো লাগবে, তাহলে আরেকটু এই যেভাবে স্ক্রল করার মাধ্যমে এটা আমরা একটু একটু করে বাড়ায় নিতে পারবো। ওকে, যে এই যে বাড়ায় নিচ্ছে দেখেন লাইনের স্পেস গুলো বেড়ে যাচ্ছে, তো আমি অটো করে রাখতেছি। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে আপনার সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স। কার্নিং এর কাজ হচ্ছে যে অনলি দুইটা অক্ষরের মাঝে দূরত্ব সৃষ্টি করবে। ঠিক আছে, যে এখন দেখেন জি আর এন এই দুইটার মাঝে একটা গ্যাপ তৈরি করছে। এখানে আমি যদি কোনো কিছু লিখতে চাই এটা করা যাবে না, এই দুইটা অক্ষরের মাঝে গ্যাপ তৈরি করবে হচ্ছে কার্নিং। কার্নিংটা আমাদের খুব বেশি একটা প্রয়োজন হবে না, এটা স্কিপ করবেন বা এটা দরকার নাই।
বাট পরের যেটা আছে এটার নাম হচ্ছে সেট দ্য ট্র্যাকিং। এই ট্র্যাকিং এর কাজটা সবসময় লাগবে। ট্র্যাকিংটা হচ্ছে যে মনে করেন আমি এখানে কি করতেছি, গ্রাফিক ডিজাইন, মনে করেন আমি এখানে সলিউশন লিখতেছি। ওকে, এখন এই সলিউশন কথাটাকে আমি চাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত এটা থাকবে এবং এটার সাইজটা আরো ছোট হবে। ফন্ট সাইজটা ছোট করে দিচ্ছি আর একটু বড় করে দেই। ওকে, এখন এই যে এই সলিউশন কথাটা আমি চাচ্ছি কি এখান থেকে এই পর্যন্ত এটা ছড়ায়া থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেখান থেকে ট্র্যাকিং এর ভ্যালুটা দিতে হবে। ট্র্যাকিং এর ভ্যালুটা কাজ হচ্ছে প্রত্যেকটা অক্ষরের মাঝে সমান একটা গ্যাপ তৈরি করবে, এই যে দূরত্ব তৈরি করবে। ওকে, যে দূরত্ব তৈরি করছে দেখেন, সবগুলোর মাঝখানে একটা দূরত্ব তৈরি করতেছে। ওকে, তো এটা হচ্ছে এই ট্র্যাকিং থেকে করা যাচ্ছে। আচ্ছা, এখানে অটো দিয়ে লাভ নেই, আমাদের আরেকটু বাড়াই দিতে হবে, ওই যে লেগে যাচ্ছিল। তো এইভাবে আমরা এই ট্র্যাকিং এর মাধ্যমে এই জিনিসটা করতে পারতেছি। আর এরপরে হরিজন্টাল স্কেল আর ভার্টিক্যাল স্কেল এই দুটো আমরা 100%ই রাখবো, এগুলো পরিবর্তন করবেন না। সেট দ্য বেসলাইন শিফট, এটার কাজটা কি দেখেন। সেট দ্য বেসলাইন শিফটের কাজ হচ্ছে আমি এটা 0 করে রাখি। ওকে, বেসলাইন শিফট এটার কাজ হচ্ছে যে আমরা ওই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার লিখি, সেক্ষেত্রে এই যে টুটা উপরে যে টুটা, এই টুটা কই থাকে, ছোট অবস্থায় উপরের দিকে থাকে। তো বেসলাইন বলতে এই যে নিচের যে কালো দাগ এইটাকে বোঝানো হচ্ছে বেসলাইন। এখন আমি যদি এখানে বেসলাইন প্লাস ভ্যালু দেই তাহলে জিনিসটা কি হবে, এখান থেকে এই যে লাইন আছে এই লাইন থেকে এটা উপরের দিকে যাবে। ঠিক আছে, যে প্লাস ভ্যালু দিলাম, যেমন আমি এখান থেকে প্লাস ভ্যালু দিচ্ছি, এটাকে সিলেক্ট করে দিব। ওকে, এটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেখেন এই যে আমাদের যে লাইন, এই লাইন থেকে এটা উপরের দিকে চলে গেছে, এই যে এই অংশটা যতটুকু সিলেক্ট করেছি। আবার যদি আমি মাইনাসের দিকে দিই, এখানে ক্লিক করে আমি মাইনাসের দিকে দিচ্ছি, তাহলে এটা নিচে চলে আসতেছে। এরকম যেটা যেখানে থাকে আর কি, মানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করার জন্য যেটা যেভাবে প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে করে নিতে পারতেছি। ওকে, তো লাইন থেকে উপরে ওঠানোর জন্য প্লাস ভ্যালু, আর এই বেস লাইন থেকে নিচে আনার জন্য মাইনাস ভ্যালু। তো এটা আমি 0 করে রাখতেছি। আর কালার চেঞ্জ এখান থেকে আমরা করতে পারবো। আর নিচে যে অপশনগুলো আছে, প্রথমটা আছে হচ্ছে ফক্স বোল্ড। তো অনেক ফন্টে দেখবেন যে আপনার এখানে কোনো বোল্ড স্টাইলটা নাই, কি নাই, বোল্ড যে স্টাইল সেটা নাই। বাট আমার এখন ওই ফন্টের ক্ষেত্রে কিছুটা বোল্ড করা প্রয়োজন, বাট আমি এখানে বোল্ডটা পাচ্ছি না। তখন আমরা এইখান থেকে একটা স্টাইল মানে এই বোল্ড করার অপশনটা দিয়ে কিছুটা কি করতে পারবো, একটু মোটা করে দিতে পারবো। যেখানে ক্লিক করলাম একটু মোটা হয়েছে, আবার একটু ক্লিক করলে আবার আন্ডু হয়ে যাচ্ছে। তারপরে ধরেন আমার ইটালিক করা লাগবে, কিন্তু এখানে ইটালিকটা নাই, আমি যে ফন্ট নিয়ে কাজ করব ওইটাতে ইটালিকটা নাই, আমার বাঁকা করা লাগবে। তখন হচ্ছে ফক্স ইটালিক, এটাতে দিলাম, এই যে একটু বাঁকা হয়ে গেছে। অর্থাৎ কিছু শর্টকাট ওয়ে এখানে দিয়ে রাখছে। তারপরে যদি আরেকবার ক্লিক করি, এটা আবার আগের অবস্থায় চলে আসতেছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অল ক্যাপস। অল ক্যাপস এর কাজ হচ্ছে যে সবগুলো হচ্ছে কি অল ক্যাপস করে দিবেন। যেমন এই যে গ্রাফিক ডিজাইন এই কথাটা সবগুলো আছে হচ্ছে স্মল ক্যাপসে। এখন আমি যদি এখানে ক্লিক করি, সব এই যে অল ক্যাপস করে দিচ্ছে, বড় হাতের লেটারে লিখে দিচ্ছে। আবার ক্লিক করলাম আগের অবস্থায়। আর এটা হচ্ছে স্মল ক্যাপস। স্মল ক্যাপসটা হচ্ছে বড় হাতেরই থাকবে, বাট সাইজটা একটু ছোট আকারে আসবে। হ্যাঁ, একটু ছোট আকারের আসবে সবগুলো। আর এই যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যেটা আমরা এখান থেকে ম্যানুয়ালি করতে পারবো, সেটা এখানে হচ্ছে এটা অটোমেটিক করা আছে। যেমন আমি এই টুটাকে সিলেক্ট করে যে এখানে যদি ক্লিক করি সুপারস্ক্রিপ্ট, এখানে ক্লিক করলাম, টুটা ছোট হয়ে উপরের দিকে গেল। আমার তো আর একটু উপরে নেওয়া দরকার, আরো একটু ছোট করা দরকার, তো সেক্ষেত্রে আমার এটা ম্যানুয়ালি করতে হবে। আরেকবার ক্লিক করলাম আন্ডু, সেম ভাবে হচ্ছে সাবস্ক্রিপ্ট একই। আর লাস্টে এটা হচ্ছে আন্ডারলাইন তৈরি করবে। কোনো একটা লাইনের নিচে যদি আপনি লেখার নিচে আন্ডারলাইন দিতে চান তাহলে এটা। আর এটা স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রোটা হচ্ছে যেরকম একটা কাটার একটা সাইন চলে আসবে, একটা দাগ চলে আসবে। অনেক সময় আপনারা দেখবেন যে আগের অফারে বা আগের মূল্যটাকে কাটা দিয়ে থাকে। আগের মূল্য 70 টাকা, বর্তমানে মূল্য হচ্ছে 60 টাকা। তো আগেরটাকে কি করে এরকম কেটে দেয়। তো ওই কাজটা আমরা এখান থেকেও করতে পারতেছি। ওকে, তো এই ছিল হচ্ছে এটা। আর এখন একটু প্যারাগ্রাফ প্যালারটাও আমাদের দেখা দরকার। প্যারাগ্রাফ প্যালারটা আমি একটু এক নজর দেখাই দিই। প্যারাগ্রাফ প্যালারটা, প্যারাগ্রাফ, আচ্ছা আমি এখান থেকে একটা ওয়েবসাইটে যাচ্ছি যেটার নাম হচ্ছে লরিম ইপসাম।
lorem-ipsum.com একটা সাইট আছে, যে সাইটে আপনি বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজ পাবেন, মানে টেক্সট পাবেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে টেক্সট পাবেন, ডামি টেক্সট পাবেন। ওকে, যেখানে যে সমস্ত টেক্সট, যে ভাষার ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে, আপনি ওই সমস্ত ল্যাঙ্গুয়েজ থেকে যেখান থেকে কিছু ডামি টেক্সট কালেক্ট করতে পারবেন। ওকে, তো ডামি টেক্সট বলতে ধরেন আমরা একটা কাজ করতে গেলে আমাকে কিছু টেক্সট ব্যবহার করে একটা ডিজাইন করতে হবে। তো আমার কাছে তো আমার কাছে কোনো কন্টেন্ট নাই, মানে কোনো টেক্সট নাই। এখন আমি কি আমার পার্সোনাল কিছু ইনফরমেশন দিয়ে করব? তা তো করব না। তো সেই ক্ষেত্রে আমরা এই লরিম ইপসামের টেক্সটগুলো নিয়ে কাজ করব। তো এই হচ্ছে লরিম ইপসামের ব্যবহারটা। এখন টাইপ টুলটা নিচ্ছি, নেওয়ার পরে দেখেন আমি কিন্তু একটা প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসছি। এই যে এখান থেকে একটা প্যারাগ্রাফ কপি করে নিছে। এখানে এসে আমি একটা ক্লিক করলাম, এরপরে আমি অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইন করে নিচ্ছি। তারপর এখানে একটা ক্লিক করলাম, লেফট মানে হচ্ছে লেফট টু রাইটের দিকে আমাদের লেখাটা আসবে। তো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে লেখাটা পেস্ট করছি। এখন প্রবলেম কি হয়েছে দেখেন, পুরো লেখাটা, পুরো প্যারাগ্রাফটা একটা লাইনে চলে আসছে, একটা লাইনে। ওকে, তো যখন প্যারাগ্রাফ আকারে কোনো লেখার আপনি কপি করবেন, তো সেক্ষেত্রে টাইপ টুল দিয়ে এভাবে একটা ক্লিক করে এরিয়া করে দেখাই দিতে হবে। এরিয়া ক্লিক করে ড্র্যাগ করলে একটা এরিয়া তৈরি হয়ে যাবে। এরপর এখানে এসে কন্ট্রোল ভি দিবেন, আপনার এই লেখাগুলো এর ভিতরে চলে আসবে। তো সবগুলো লেখা আসে নাই, কারণ আমাদের টেক্সটের সাইজটা অনেক বড়। তো আমি আরো ছোট করে দিই, এই যে এখন আসছে। ওকে, এই যে এখন পুরো ইয়াটা চলে আসছে। তো এখানে প্যারাগ্রাফ প্যালেটে মূলত আমরা এই অ্যালাইনমেন্টটা, আমরা এই অ্যালাইনটা এখানেও পাচ্ছি। পরের যেটা আছে এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানেটা হচ্ছে যে বাম সাইডের লেখাগুলো দেখেন যতটা সুন্দরভাবে একদম অ্যালাইনটা করা আছে, ডান দিকেরটা কিন্তু এরকম নাই। তো ডান দিকেরটাও যদি আমরা এরকম সমান সমান চাই, জাস্টিফাই চাই, তাহলে হচ্ছে এই তিনটার মধ্যে এখন এই লাস্টের লাইনটা কোন দিকে থাকবে? লাস্টের লাইনটা প্রথমটা দিলে লেফটে থাকবে, মাঝখানেরটা দিলে মাঝখানে থাকবে, ডান দিকেরটা দিলে ডান দিকে থাকবে। মানে লাস্টের লাইনটা এসে তো আর শেষ হতে পারতেছে না, তখন এটাকে সে লেফটে রেখে দিচ্ছে। এটা যদি সেন্টারে থাকবে, এটা দিলে রাইটে থাকবে। আর এটা দিলে জাস্টিফাই অল মানে হচ্ছে নিচের লাইনটাতে এরকম গ্যাপ তৈরি করে পুরো প্যারাগ্রাফ বরাবর এটা করে দিবে। আচ্ছা, আর এগুলোতে আপাতত আমাদের কোনো কাজ নাই, এগুলো প্রয়োজন হবে না, এগুলো এখন আমি দেখাচ্ছি না। এখানে হাইফেন একটা অপশন আছে, এটাতে টিক চিহ্ন দেওয়া আছে। তো এটাতে টিক চিহ্ন দেওয়া থাকলে এই যে দেখেন এই ওয়ার্ডটা ইন্ডাস্ট্রিজ, এই ওয়ার্ডটা এখানে এসে শেষ হয় না, এই লাইনে এসে শেষ হয় নাই। এখানে হাইফেন দিয়ে বোঝানো হচ্ছে যে বাকি অংশটা কোথায় আছে, পরের লাইনে আছে। হাইফেনটা এখানে টিক চিহ্ন দেওয়া আছে, যার কারণে এই জায়গাতে এটা শো করতেছে। আমি যদি এটা উঠায় দেই, তাহলে আর এটা এখানে শো করবে না। সেই ক্ষেত্রে ওইটা কই গেল, ওইটা পরের লাইনে চলে গেছে, যে দেখেন পরের লাইনে চলে আসছে। তো এখানে এই যে কিছু গ্যাপ দিয়ে এই লাইনটা আবার সে মেকআপ করতেছে, মানে এখানে এসে তার ওই গ্যাপটা এখানে ফিল আপ করে নিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আসলে এই হাইফেন বা এই যে অ্যালাইনমেন্ট গুলো কাজ করে থাকে। আচ্ছা, তো এই গেল হচ্ছে ফন্ট টাইপ টুলের ব্যবহারটা, যে টাইপ টুল দিয়ে আমরা আসলে কিভাবে লিখবো। আর প্যারাগ্রাফ আকারে লিখতে গেলে আমাদেরকে কি করতে হবে, আগে হচ্ছে এই যে টাইপ টুল দিয়ে একটা এরিয়া করে দেখায় দিতে হবে। একটা এরিয়া করবেন, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে একটা বক্স তৈরি হয়ে যাবে, এবং সেই বক্সের ভিতরে আপনি লেখাটাকে পেস্ট করতে পারবেন। ওকে, তো এরপরে আমরা আমাদের ইয়েতে আসি। আমি তো আপনাদের কাছে জিজ্ঞাসা করতে পারতেছি না, আপনাদের ইয়ে বন্ধ আছে, আমি একবারে শেষ করেই যাই, তাহলে সুবিধা হবে। টাইমলাইন এখন দেখি, টাইমলাইনটা কি বা কিভাবে কাজ করে। খুব মজার একটা জিনিস এবং খুব কাজের একটা জিনিস। দেখেন সবগুলোই, মানে প্রত্যেকটা, কোনোটাই আপনি গুরুত্ব কম দিতে পারবেন না, মানে প্রত্যেকটা জিনিসই একটা মানে একটার থেকে আরেকটা গুরুত্ব বেশি। ঠিক আছে, তো এগুলোর ব্যবহারগুলো যখন আপনার সব জানা থাকবে, তখনই কেবল আপনি প্র্যাকটিক্যাল যখন কাজ করতে যাবেন, ক্লায়েন্টদের কাজ করতে যাবেন, তখন দেখা যাবে যে আপনার সব জানা আছে। তো কখন কোনটা থেকে ব্যবহার করা লাগবে আপনি ঠাস ঠাস করে শুধু ব্যবহার করতে পারবেন, বা সেই জিনিসগুলো কাজটা করে দিতে পারবেন। কিন্তু যদি এরকম হয় যে আপনি ধরেন কাজ করতে গিয়ে এখন কোন টুল দিয়ে কাজ করবেন এটা ভাবেন, তাহলে আপনার আর কাজ করা হবে না। তো এই জন্য আমাদের বেসিক কোর্সের এত মানে ডিটেলস এই মানে ক্লাসগুলো হয়, যাতে হচ্ছে পরবর্তীতে একজন স্টুডেন্ট ফটোশপ ইলাস্ট্রেটরে একদম মানে পাকা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এখন টাইম লাইনটা, এটা কিভাবে কাজ করে দেখেন। টাইম লাইনটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যালেট। এটা হচ্ছে আমরা উইন্ডো মেনুর ভিতরে গেলে আমরা পাবো এই যে টাইম লাইন।
তো টাইমলাইনটা আমি নিয়ে আসছি, টাইমলাইনটা আমি নিয়ে আসলাম। এটা হচ্ছে, এটার মাধ্যমে মূলত আমরা অ্যানিমেটেড জিপ ফাইলগুলো তৈরি করতে পারবো, অ্যানিমেশন তৈরি করতে পারবো এই টাইমলাইনের মাধ্যমে। ওকে, টাইমলাইনের মাধ্যমে আমরা অ্যানিমেশনের কাজগুলো করতে পারবো। তো আমি ফাইলটাকে ছোট করে নিচ্ছি। অ্যানিমেশনের যে কাজগুলো হয় এগুলোর সাইজগুলো সাধারণত খুব ছোট আকারে সাইজটা থাকে। তো এটা কিভাবে কাজ করব একটু খেয়াল করে দেখেন। তো আগে আমাদেরকে বুঝতে হবে যে অ্যানিমেশন আসলে জিনিসটা কি বা কিভাবে হয়, অ্যানিমেশনটা কিভাবে হয়। অ্যানিমেশন বা ভিডিও আমরা যেগুলো দেখে থাকি ভিডিও আকারে, তো ভিডিওগুলোর ভিতরে মূলত যেটা হয় যে এক সেকেন্ডের ভিতরে 30টা ফ্রেম থাকে, মানে 30টা স্টিল পিকচার এক সেকেন্ডে আমাদের মানে চোখের সামনে দিয়ে পার হয়। তো যখন এক সেকেন্ডে 30টা পিকচার আমরা দেখি তখন এটা দেখলে মনে হয় যে একটা ভিডিও চলতেছে, বাট ভিডিওগুলোর ভিতরে মূলত কি আছে, প্রত্যেকটা সেকেন্ডে 30টা করে, আরো কম বেশি আছে, তো মানে অ্যাভারেজ যেটা থাকে 30টা করে স্টিল পিকচার থাকে। মানে এক এক ধরেন 10 সেকেন্ডের একটা ভিডিও, এই 10 সেকেন্ডের ভিডিওতে তাহলে আমরা কতগুলো এখানে ফ্রেম পাবো বা কতগুলো ইমেজ পাবো, এক সেকেন্ডে যদি 30টা থাকে তাহলে 10 সেকেন্ডের একটা ভিডিওতে এরকম ইমেজের সংখ্যা থাকবে 300টা। তো এই 300টা ইমেজ যখন আমি 10 সেকেন্ডের ভিতরে দেখি একটার পরে একটা, তখন এটা দেখলে মনে হয় যে একটা ভিডিও চলতেছে যেখানে কিছু নড়াচড়া করতেছে। বাট অ্যাকচুয়ালি ভিডিও বলেন বা অ্যানিমেশন বলেন সবগুলোর ভিতরে কি আছে, এখানে পিকচার আছে, ইমেজ আছে। তো ইমেজগুলো এত দ্রুত একটার পর একটা আসে যার কারণে বোঝাই যায় না যে এটা হচ্ছে কি চলতেছে, এটা মানে স্টিল পিকচার আমাদের সামনে দিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের যখন আমরা কাজ করতে যাই তখন আমাদের মূলত এই ফ্রেম নিয়ে কাজ করতে হয়। মানে ওই যে এক একটা সেকেন্ডের ভিতরে কতগুলো ফ্রেম থাকবে, ধরেন ভিডিওতে হচ্ছে 30টা করে ফ্রেম থাকে। তো তার মানে আমাদের ভিডিও মানে টাইম অ্যানিমেশনের জন্য মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদেরকে ফ্রেম নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ফ্রেম, এবং প্রত্যেকটা ফ্রেমে আমি কোন ফ্রেমে কতক্ষণ, আমি কোন ফ্রেমটা কতক্ষণ আমি দেখতে চাচ্ছি সেটা আমরা টাইমটাও সেট করে দিতে পারবো। তো এই ফ্রেম এবং টাইম এই দুইটার মাধ্যমে মূলত হচ্ছে অ্যানিমেশনগুলো হয়। যেমন ভিডিওর ক্ষেত্রে আমি যেটা বললাম যে এক সেকেন্ডে আমাদের সামনে কয়টা ইমেজ পার হচ্ছে, 30টা ইমেজ। তো এখন আমি যখন একটা অ্যানিমেশন করতে যাব তখন আমাকে ওই ইমেজের বদলে এখানে আমাদেরকে ফ্রেম নিতে হবে, এবং এই ফ্রেমগুলোতে আমি কোন ফ্রেমে আমি কি দেখব এবং কোন ফ্রেম কতক্ষণ পরে আসবে, একটার পরে আরেকটা ফ্রেম কতক্ষণ পরে আসবে সেই টাইমটা আমরা সেট করতে পারবো। তো আমরা এই জিনিসটা করার জন্য এই টাইম লাইনের এই প্যানেলটা আমরা নিয়ে আসবো, উইন্ডো মেনুর একদম নিচের দিকে গেলে পাবো। এটার মাধ্যমে আমরা এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবো। দেখেন এখানে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন একটা বাটন পাবেন। তো এখানে আরেকটা অপশন আছে ক্রিয়েট ভিডিও টাইমলাইন, আমরা ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনটাতে যাব। ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন এটাকে সিলেক্ট করে এই বাটনে ক্লিক করবেন। অনেকেই এই জিনিসটা মিস করেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনারা আমাকে হয়তো আবার মেসেজ দিবেন যে ভাই আমারটা তো আসতেছে না, আসবে। এখানে আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। এখন যদি আপনি ভুলবশত ধরেন আপনি ভিডিও টাইমলাইন নিয়ে নিছেন, ভিডিও টাইমলাইন নিলে যে এরকম আসে, ঠিক আছে, যে এরকম দেখতে আসে, এরকম হবে। আর যদি আপনি ভুলবশত এটা নিয়ে নেন সমস্যা নাই, এই জায়গাতে ক্লিক করবেন তাহলে আপনারটা ফ্রেমে চলে আসবে। ওকে, ফ্রেমে। আচ্ছা, তো এখন ভিডিওগুলো বা অ্যানিমেশনের মধ্যে এক একটা বস্তুর মানে এক একটা জিনিসের সময়ের সাথে পরিবর্তন হওয়াকে হচ্ছে অ্যানিমেশন বলে। ওকে, তো আমরা এখানে একটা বল নিয়ে নিছি, মনে করেন যে একটা সার্কেল নিলাম। তো এটাকে আমি প্রথম ফ্রেমটাতে এখানে রাখতেছি। আচ্ছা, এখানে রাখলাম, এই নিচে রাখলাম। এখানে একটা ফ্রেম, এই ফ্রেমটাতে এখন 5 সেকেন্ড দেওয়া আছে, আমি এটাকে 0.1 সেকেন্ড 0.1 সেকেন্ড দিচ্ছি, 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। আচ্ছা, এটা আমি সিলেক্ট করলাম। তারপরে এইখানে দেখেন নিউ লেয়ারের মতো একটা বাটন আছে, এই জায়গাতে ক্লিক করলে আরেকটা ফ্রেম আসবে। তো এই ফ্রেমটাতে আমি এই বলটাকে বা এই অবজেক্টটাকে এই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি। আমাদের অবজেক্ট কিন্তু একটাই থাকতেছে। ওকে, আবার আরেকটা ফ্রেম নিচ্ছি, 3 নাম্বার ফ্রেমে আমি চাচ্ছি যে আমাদের এই অবজেক্টটা
3 নাম্বার ফ্রেমে এইখানে দেখা যাবে। একটা ফ্রেম নিলাম, 4 নাম্বার ফ্রেমে আমি এখানে রাখতেছি। তাহলে অবজেক্ট কিন্তু একটাই, বাট আমি এই অবজেক্টটাকে 4টা ফ্রেমে 4টা টাইমের সাথে আমি সেট করে দিছি। তাহলে এক একটা ফ্রেম আমার সামনে 0.1 সেকেন্ড করে শো করবে। এখন আমরা এই যে 4টা ফ্রেম যদি প্লে করে দেখি, তাহলে দেখতে কি হবে, এটা অ্যানিমেশন আকারে বা এটা ভিডিওর মতো এটা প্লে হতে থাকবে। ঠিক আছে, তো এখানে আমি আপনাদের রিয়াকশনটা জানতে চাচ্ছিলাম, বাট সবকিছু অফ করা আছে। তো এই জিনিসটা দেখে কেমন লাগতেছে, এটা কিন্তু প্রথম যখন কেউ দেখে তখন তার কাছে খুব ভালো লাগে যে এত কিছু করা যায়। হ্যাঁ, আরো কিছু দেখেন আরো ভালো লাগবে বা আরো অনেক সুন্দর কাজও শিখতে পারবেন। ওকে, তো আপনাদের রিয়াকশনও বন্ধ করা আছে, আমি সেটাও দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখন এখানে আবার ক্লিক করলাম, স্টপ হয়ে গেল। 0.1 সেকেন্ড দেওয়াতে এত দ্রুত হচ্ছিল, আমি যদি 0.2 সেকেন্ড দেই তাহলে কি হবে দেখেন, আরেকটু ধীরে ধীরে এটা মুভ করবে। ওকে, এই যে দেখেন আরেকটু ধীরে ধীরে এটা স্লো হয়ে গেল, স্পিডটা আমি কি কমায় দিছি। অর্থাৎ এখন এক একটা অবজেক্ট আমার সামনে, মানে এক একটা ফ্রেম আমার সামনে 0.2 সেকেন্ড করে স্টে করতেছে। আমরা এভাবে আলাদা করে যদি কোনোটাতে বাড়ায় দিতে চাই সেটাও করতে পারতেছি। যেমন এটা এই ফ্রেমে এসে 0.5 সেকেন্ড দাঁড়াবে, মানে হাফ সেকেন্ড দাঁড়াবে। ঠিক আছে, দেখেন এখানে একটু বেশি সময় নিচ্ছে। এভাবে আমরা এক একটা ফ্রেমে এক এক রকমের সময় নির্ধারণ করে দিতে পারবো। আচ্ছা, এরপরে এগুলো আমি ফ্রেমগুলোকে ডিলিট করে দিচ্ছি এখানে ক্লিক করার মাধ্যমে, এই ডিলিট বাটনে প্রেস করার মাধ্যমে। আচ্ছা, এখন দেখেন যে এই জিনিসটা আপনারা বল দিয়ে করবেন। হ্যাঁ, একটা ফুটবলের ইমেজ নেবেন, আমার কাছে এখানে নাই। ফুটবলের একটা ইমেজ নেবেন, সেই ফুটবলের ইমেজে এই কাজটা করবেন। আমি এখানে জাস্ট একটা এখানে একটা অবজেক্ট তৈরি করে নিয়ে আমি দেখালাম। বাট আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন, একটা ফুটবলের ইমেজ নেবেন, ইমেজটাকে পিএনজি করে নেবেন, তারপরে এই সেম কাজটা করবেন এইভাবে আমি যেভাবে করছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, যেমন আমি এই অবজেক্টটাকে এখানে রাখলাম, রাখার পরে সেকেন্ড আমি আরেকটা ফ্রেম নিচ্ছি, এই ফ্রেমে আমি বলটাকে রেখে দিলাম এই জায়গাতে। এখন প্রথম ফ্রেমে থাকলো এখানে, দ্বিতীয় ফ্রেমে থাকতেছে এখানে। তো এই দুইটার মাঝখানে আমি যদি আরো কিছু ফ্রেম অ্যাড করে দিই, তাহলে জিনিসটা কি হবে, এক লাফে এখানে না এসে সে আস্তে 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 নিচের দিকে নামবে। ওকে, আস্তে আস্তে কি হবে, এখন দেখেন এক লাফে এখান থেকে এখানে আসতেছে। বাট আমি যদি এখানে দুইটা ফ্রেমের মাঝখানে আমি টাইমটা 1 সেকেন্ড 0.1 সেকেন্ড করে দিচ্ছি, দুইটা ফ্রেমের মাঝখানে আমি আরো কিছু ফ্রেম অ্যাড করে দিচ্ছি। আরো কিছু ফ্রেম অ্যাড করার জন্য এই দুইটা ফ্রেম সিলেক্ট করে নিয়ে ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেমের বাম পাশে একটা অপশন থাকবে টুইনস অ্যানিমেশন ফ্রেমস। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে কয়টা ফ্রেম অ্যাড করব সেই সংখ্যাটা আমরা এখানে দিয়ে দিব। মনে করেন আমি এখানে দিচ্ছি 8টা, তাহলে 8 আর আগের 2 এ 10টা ফ্রেম চলে আসবে। এই যে দেখেন 10টা ফ্রেম চলে আসছে এবং সেই অনুযায়ী সে মানে স্টেপগুলো সে নিয়ে নিছে। এখন যদি আমি প্লে করি তাহলে যে উপর থেকে এইভাবে সে নামতেছে। আচ্ছা, নামার পরে ধরেন এই 10 নম্বর ফ্রেমে এসে আমি আরেকটা ফ্রেম নিচ্ছি, 11 নম্বর ফ্রেমে আমি পাঠিয়ে দিলাম উপরে এই জায়গাতে। এখন এই 10 আর 11-র মাঝখানে আমি আবারও আরো কিছু ফ্রেম নিয়ে নিচ্ছি, যেমন এখানে দিলাম, দেওয়ার পরে আমি এখানে 9টা দিচ্ছি, দিয়ে ওকে দিচ্ছি, দিলাম, তাহলে এখানে 20টা ফ্রেম আসছে। এখন যদি আমি প্লে করি তাহলে কি হচ্ছে, এখানে এসে ড্রপ খেয়ে এটা উপরের দিকে গিয়ে আবার দিক থেকে আবার বের হচ্ছে। ঠিক আছে, একটু আটকাটকি করতেছে এটা, মানে র্যাম এটার কারণে আর কি। এমনি নর্মালি এভাবে আটকাবে না, আমরা এটাকে সেভ করে তারপরে দেখি। এখন এই যে ফাইলটাকে আমরা কিভাবে সেভ করব, কোন ফরম্যাটে সেভ করলে অ্যানিমেটেড এই ইয়েটা আমরা দেখতে পাবো সেটা এখন দেখেন। এটা সেভ করার জন্য আমরা যাব হচ্ছে ফাইল থেকে এই যে এখানে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব থেকে হচ্ছে আমরা এই যে এখান থেকে ফরম্যাটটা সিলেক্ট করব জিআইএফ, জিপ ফরম্যাটে আমাদেরকে এটা সেভ করতে হবে। ওকে, জিপ ফরম্যাটে, জিপ ফরম্যাটে আমি সিলেক্ট করলাম, করার পরে সেভে দিচ্ছি। কোথায় সেভ করবেন সেই লোকেশনটা আপনি দেখায় দেন, যেমন ধরেন আমি এখানে দিচ্ছি আপনাদের, এটা এখানে দিয়ে আমি জাস্ট 5 নাম্বার ক্লাস এখানে আমি সেভ দিলাম। ওকে, এখন দেখেন এটা সেভ হয়েছে কিনা, এটা হচ্ছে এই যে এখানে চলে আসছে। জিপ ফরম্যাটে সেভ না করলে আপনার এটা কিন্তু প্লে হবে না। ঠিক আছে, জিপ ফরম্যাটে সেভ না করলে এটা প্লে হবে না। তো এই যে জিপ ফরম্যাটে সেভ করলে কেবল এটা প্লে হচ্ছে।
তো দেখেন ওখানে যেভাবে আমরা সেভ করছি এবং যে কাজটা করেছি এটা এভাবে হচ্ছে। তো আপনি যদি এটা একটা ফুটবলের ইমেজ নিয়ে করেন তাহলে দেখতে কিন্তু আরো জিনিসটা রিয়েলিস্টিক লাগবে। আবার যদি মনে করেন যে পিছনে সাদা কালার না দিয়ে পিছনে একটা মাঠের ছবি দিবেন, হ্যাঁ, ফুটবল একটা মাঠের ছবি যদি ইউজ করেন তাহলে জিনিসটা আরো ভালো দেখা যাবে। আচ্ছা, এখন এখানে আমরা আরো একটা জিনিস দেখি, মানে অনেকভাবে অ্যানিমেশনের কাজগুলো করা যাবে, হ্যাঁ, অনেকভাবে, এবং এগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহার কোথায় আছে সেটাও আমি দেখাচ্ছি। এখন আরেকটা কাজ আপনারা যেটা করবেন, আরেকটা প্র্যাকটিস, সেটা হচ্ছে সবাই নিজের নামে একটা অ্যানিমেশনের কাজ করবেন নিজের নাম দিয়ে। আমি এখানে আমার নামটা লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পরে এখন কালার চেঞ্জের একটা অ্যানিমেশন করব। ওকে, কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ব্ল্যাক করে নিচ্ছি ফার্স্টে। ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ব্ল্যাক করে নিলে যেটা হয় যে মনে করেন আমাদের এটা যখন আমি আমার নামের কয়েকটা কালার দিব, জাস্ট এটা লাইটের মতো আর কি কাজ করবে বা লাইটের মতো মনে হবে। তো আমি এখানে কয়েকটা কপি লেয়ার নিয়ে নিচ্ছি, আবার নামেরই কয়েকটা লেয়ার আমি কপি নিচ্ছি কন্ট্রোল জে প্রেস করে। ওকে, কন্ট্রোল জে প্রেস করে আমি কয়েকটা কপি নিলাম এবং সবগুলোর আই অফ করলাম, শুধুমাত্র একটা আই অন করলাম। আর এইদিকে প্রথম ফ্রেমটা আমি রাখতেছি এবং এখানে 0.2 সেকেন্ড করে দিচ্ছি। এখন আমি যেটা করব যে দেখেন প্রথম ফ্রেমে আমার এই কালারের এই লেখাটা শো করবে, প্রথম এই লেয়ারের এই লেখাটা শো করবে। তারপরে আমি আরেকটা লেয়ার নিচ্ছি, এখান থেকে আরেকটা ফ্রেম নিলাম, তারপরে এটা অফ করে দিচ্ছি, সেকেন্ড লেয়ারটা অন করে দিলাম এবং এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এই যে এখন যে কাজটা করতেছি এটা যদি এখন পুরোপুরি নাও বোঝেন, জাস্ট ভিডিওটা যখন দেখবেন দেখে এটা প্র্যাকটিস করবেন, কাজ হয়ে যাবে। ওকে, তখন আপনি দুই একবার প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি আরো একটা ডুপ্লিকেট ফ্রেম নিচ্ছি, এখান থেকে এটা অফ করলাম, এটা অন করে নিচ্ছি, এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আবারও এখান থেকে একটা ফ্রেম নিলাম, এটার আই অফ করে দিলাম, এটার আই অন করে দিলাম এবং এটাতে কালারটা পরিবর্তন করে দিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটাতেই কালার চেঞ্জ করে আলাদা আলাদা ফ্রেমে আলাদা আলাদা লেয়ারগুলো আমি দেখাবো এবং কালারগুলো আলাদা আলাদা থাকবে। তারপরে যখন আমরা এটাকে প্লে করব তখন এটা দেখতে মনে হবে যে কি এখানে একটা সুন্দর একটা ইয়ে তৈরি হবে। ঠিক আছে, যেমন দেখেন এই যে কালার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন? আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এই কাজটা আপনারা সবাই নিজেদের নামে করে অ্যানিমেশন করবেন, যেখানে হচ্ছে এই কাজটা আর কি থাকবে। ওকে, এইটা একটা কাজ থাকতেছে হোমওয়ার্ক হিসাবে। তারপরে আরেকটা কাজ থাকবে আপনাদের, এই যে এখানে যে ট্যাগ টুলের যে ব্যবহারগুলো আমরা করলাম। তো আচ্ছা, ফন্টটা ডাউনলোড করাটা আগে দেখাই দেই। আর এই যে অ্যানিমেশনের যে কাজটা আপনারা দেখলেন, এই কাজের আসলে প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো কোথায় পাবেন বা এগুলো আসলে কোন কাজে লাগে এটা দেখানোর জন্য আমি একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। ধরেন প্রথম আলোতে আমরা একটু যাই। আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে এই যে এখানে অ্যানিমেটেড কিছু ব্যানার দেখি, এখানে থাকে, এই জায়গাতে থাকে, বিভিন্ন ধরনের ব্যানার থাকে। এই ব্যানারগুলো দুই ধরনের হয়। একটা হয় হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কোনো নড়াচড়া হয় না, যেমন এটাতে কোনো নড়াচড়া আমরা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে কোনো নড়াচড়া নাই। আচ্ছা, আমি একটু নিচে আসি, আরো কিছু অ্যাড থাকে, যেমন এই যে এখানে একটা অ্যাড আসছে, এখানেও কোনো, এই যে একটু দেখেন এই যে লেখাটা চেঞ্জ হচ্ছে, এই যে আসছে, পুরো ডিজাইনটা ঠিক আছে, মাঝখানের এখানে লেখা আর লোগোটা চেঞ্জ হচ্ছে। তো এই যে এই মাত্র আমরা যে কাজটা দেখলাম, এই যে ধরেন ফ্রেম চেঞ্জ করে করে আমি কালার চেঞ্জ করলাম, এই কাজটার মাধ্যমে এটা করা আছে। একটা ফ্রেমে হচ্ছে এই লেখার আইটা অন করা আছে, আর আরেকটা ফ্রেমে ওইটার আই অফ, এটার আই অন, তারপর আরেকটা ফ্রেম নিয়ে এটারও আই অফ, এই লোগোগুলোর আই অন করে দিছে। জাস্ট এই কাজ, এখানে তিনটা ফ্রেমে তিন রকমের কাজ করছে, প্রত্যেকটাতে টাইম দেওয়া আছে 2 সেকেন্ড করে।
এর মাধ্যমে এই যে এই কাজটা করা হয়েছে, অ্যানিমেটেড একটা জিপ ফাইল করা হয়েছে। এই যে দেখেন বিস্তারিত জানতে ক্লিক করো, এটাও কি হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, পাইছেন? বুঝতে পারছেন? রিয়েল এক্সাম্পল এখানে পেয়ে যাচ্ছেন যে এই কাজটা কোথায় আপনি ব্যবহারটা পাবেন। এখানেও দেখেন এটা পরিবর্তন হচ্ছে না। তো এরকম বিভিন্ন ধরনের অ্যানিমেটেড যে ব্যানারগুলো আমরা পাই, এই ব্যানারগুলো হচ্ছে এই যে ফটোশপে আমরা করতে পারবো। তারপর হচ্ছে আরো কিছু অ্যানিমেটেড ব্যানার করার আরো কিছু ওয়ে আছে। ওই ওয়েগুলোর মাধ্যমে আমরা এই অ্যানিমেশনের কাজগুলো করতে পারবো বা অ্যানিমেটেড ব্যানারের কাজগুলো করতে পারি। ওকে, এখন নর্মাল একটা স্ট্যাটিক ব্যানারের তুলনায় যখন ধরেন একটা ব্যানার নর্মাল একটা ডিজাইন আপনি করলেন, এটার তুলনায় যখন এখানে একটু অ্যানিমেটেড অ্যাড করছেন, অ্যানিমেশন অ্যাড করে দিচ্ছেন, এটার প্রাইসটা অনেক বেড়ে যায়। মানে আমি যখন ডিজাইনের কাজগুলো ফার্স্ট টাইমে যখন কাজ শুরু করি, তখন আমি ধরেন স্ট্যাটিকের কাজগুলো বেশি করতাম। তো স্ট্যাটিকের কাজ করতে করতে পরবর্তীতে দেখলাম যে স্ট্যাটিকের এই ডিজাইনটাকে আমি যদি শুধুমাত্র একটু অ্যানিমেশন অ্যাড করি, তো এই অ্যানিমেশন অ্যাড করলে দেখতেছি যে এটার প্রাইসটা ক্লায়েন্টরা অনেক বেশি দিচ্ছে। ওকে, ধরেন একটা কাজ স্ট্যাটিক একটা ডিজাইনের কাজ দিচ্ছে $20, ওই কাজটা অ্যানিমেশন করে দিলে দিচ্ছে $40। তাহলে এই কাজটা কি আরেকটু কি ভ্যালুয়েবল একটা কাজ, আরো এটা কি মানে দামি একটা কাজ অ্যানিমেশনের কাজটা, বাট কাজটা কিন্তু খুব কঠিন কিছু না, সিম্পল বাট খুব সহজ, কিন্তু এটার প্রাইসটা অনেক বেশি, কারণ এটা কি নর্মালের তুলনায় আরেকটু আপডেটেড। তো যার কারণে এটার জন্য ক্লায়েন্টরা একটু বেশি পে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওকে, তো এটা গেল হচ্ছে অ্যানিমেশনের কাজের একটা উদাহরণ। আচ্ছা, এখন আমরা ফন্ট ডাউনলোড করার ওয়েটা একটু দেখে নিই। ফন্ট ডাউনলোড করার জন্য আমরা গুগলে গিয়ে আমরা সার্চ দিব হচ্ছে, এখানে ফন্ট ডাউনলোড করার জন্য 3টা ওয়ে মনে রাখতে হবে। একটা হচ্ছে যে ধরেন ফন্টের আমার নাম জানা নাই, সেই ক্ষেত্রে আমরা নর্মাল ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ দিব, তাহলে বেশ কিছু আমরা সাইট পেয়ে যাব, সেখান থেকে আমরা ডাউনলোড করব। ঠিক আছে, যেমন ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ দিচ্ছে। ঠিক আছে, ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ দিলে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট আসবে, এগুলোতে যাবেন, যাওয়ার পরে আপনার যে ফন্টটা পছন্দ হবে আপনি জাস্ট ডান দিকে ডাউনলোড বাটন পাবেন, এই যে এখানে ডাউনলোড বাটন পাবেন, এটাই হচ্ছে ফন্টের নাম, এটাই হচ্ছে ফন্টের স্টাইল। অনেক সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়, এই ফন্টগুলো আমরা কালেকশন করে রাখতে পারবো যে ডাউনলোডে ক্লিক করে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ধরেন ফন্টের নাম আমার জানা আছে, ফন্টের নাম আমি জানি, সেক্ষেত্রে আমরা কি করব, সরাসরি ওই ফন্টের নাম লিখে সার্চ দিব। যেমন ধরুন একটা ফন্ট আছে ল্যাটো, তো আমি ল্যাটো ফন্ট লিখে যদি সার্চ দেই, তাহলে ল্যাটো ফন্টের ডাউনলোড করার লিঙ্কটা আমরা পেয়ে যাব। চলেন আমি যে ল্যাটো ফন্ট ডাউনলোড কিভাবে করবেন এটা দেখাই। ডাউনলোড করার পরে ইনস্টলটা কিভাবে করবেন এটাও দেখাচ্ছি। আমরা গুগল ফন্টসের এই সাইডে আসছি, এখান থেকে গেট ফন্টে ক্লিক করলাম, তারপরে আমি এই যে ল্যাটো, এটাকে এই যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ল্যাটো ফন্ট এটা ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, হওয়ার পরে এটা হচ্ছে জিপ ফোল্ডারে একটা ডাউনলোড হবে, জিপ আকারে ডাউনলোড হয়েছে, এটা আমি এখানে রাখতেছি, পেস্ট করলাম। পেস্ট নরমালি করা লাগবে না, এটা আবার অনেকে মনে করেন যে ওখান থেকে কপি করে পেস্ট করতে হবে, যেখানে নিয়ে আসছেন ওইখানে রাইট মাউস ক্লিক করে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এক্সট্রাক্ট করার পরে যে ল্যাটো নামে একটা ফোল্ডার পাইছি, দেখেন এই যে ফন্ট ফ্যামিলি সহ ওই যে ফন্টের স্টাইল সহ চলে আসছে। ওকে, এখন এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আমরা ইনস্টল করব। তো ব্রাশ, তারপরে এই যে কাস্টম শেপ, এগুলোর ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে ইম্পোর্ট করতে হয়, কিন্তু শুধুমাত্র ফন্টের ক্ষেত্রে ফন্টটাকে সিলেক্ট করে ইনস্টল বাটন পাবেন, এই ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন, তাহলে এটা আপনি ফটোশপে পাবেন, ইলাস্ট্রেটরও পাবেন, প্লাস হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এগুলো যখন ইউজ করবেন সেখানেও এটা পেয়ে যাবেন। ওকে, এখন আমি যদি দেখি যেমন আমাদের এটা চলে আসছে কিনা, এই যে এখানে এসে আমি ল্যাটো লিখে সার্চ দিচ্ছি, এখানে যে ল্যাটো চলে আসছে। ওকে, ল্যাটো এই ফন্টটা চলে আসছে, এখানে যে ল্যাটো ফন্টটা চলে আসছে। আচ্ছা, তো ফন্ট আমরা এভাবে ডাউনলোড করব। আরেকটা অপশন হচ্ছে যে ফন্টের নাম আমি জানি না, কিন্তু ফন্টের স্যাম্পল আছে। যেমন ধরেন এখানে আমাদের কিছু ফন্টের স্যাম্পল আমরা পাচ্ছি।
ওকে, যেখানে দেখেন কিছু ফন্টের স্যাম্পল আমি পাচ্ছি। এখন এই ফন্টটা আমি কিভাবে ডাউনলোড করব? এই ক্ষেত্রে আমাকে এই ফন্টের ছবি আপলোড দিয়ে করতে হবে এটা কি ফন্ট, কারণ আমরা ফন্ট দেখে কিন্তু চিনতে পারবো না যেটা আসলে কি ফন্ট। তো আমরা এখানে সার্চ দিব হচ্ছে হোয়াটস মাই ফন্ট, এটা লিখে যদি সার্চ দেই তাহলে একটা ওয়েবসাইট পাবেন myfonts.com নামে। ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি যেই ফন্টটা আপনার কাছে স্যাম্পল হিসেবে আছে সেটাকে আপলোড দিবেন। এটা আসুক আগে, এই যে এখানে, ঠিক আছে, যে এখানে আপলোড দেওয়ার একটা অপশন পাবেন, এখান থেকে আমি এটাকে আপলোড দিচ্ছি, যেখানে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে এই টেক্সটটা এখানে ওপেন হবে। এইটার ভিতর থেকে আমরা কোন ফন্টটা চাচ্ছি সেই ফন্টটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পরে মনে করেন আমি এখান থেকে এই চেঞ্জ এই ফন্টটা আমি কি চাচ্ছি, ঠিক আছে, চেঞ্জ এই কথাটার যে ফন্টটা আছে, ইমেজটা দেখা যাচ্ছে না, উপর থেকে এটা আসতেছে। আচ্ছা, আমি আইডেন্টিফাই ফন্টে ক্লিক করলাম, তাহলে আমরা এই ফন্টটার নামটা আমরা এখান থেকে পেয়ে যাব। ওয়েবসাইট থেকে আপনি ফন্ট ডাউনলোড করতে পারবেন না, কারণ এই ওয়েবসাইটে আবার প্রিমিয়াম সব ফন্ট, এখানে সব প্রিমিয়াম দেখাবে, মানে প্রাইস দেখাবে, এখানে ডাউনলোড করা যায় না। আমরা যে ফন্টটা সিলেক্ট করলাম এটার নামটা আমরা এখান থেকে খুঁজবো। দেখেন এই ফন্টটার নাম আমরা পেয়ে গেছি, এই যে এটা হচ্ছে আমাদের স্যাম্পলটা ছিল, এই স্যাম্পলের সাথে এখানে এই যে এটা হচ্ছে ফন্টের নাম, প্লাস হচ্ছে এই যে আরো অনেকগুলো মানে সিমিলার আরো অনেকগুলো ফন্ট দিয়ে দিছে, এখানে দেখেন সিমিলার। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম ফন্টের সাথে এটার অনেকটা মিল আছে, একদম কাছাকাছি ধরা যায়, এই যে জি আর এই যে জি এটা কিন্তু মিলে গেছে। সেই ক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে এই ফন্টটাই। অনেক সময় মিলে যাবে, আবার অনেক সময় মিলবে না, না মিললে সিমিলার ফন্টটা ইউজ করবেন। তো এখন এটার দাম কত? $40। তো এখানে আমরা তো এটা কিনবো না, আমরা জাস্ট এটার নামটা এখান থেকে নিয়েছি। ওকে, নামটা কি? খুব কঠিন একটা নাম, আমি জাস্ট এই নামটাকে আমি কপি করে নিব। তো আমরা এই ওয়েবসাইটে আসবো মূলত এই নামটাকে মানে বের করার জন্য। তো আমি এই নামটাকে কপি করে নিচ্ছি। এখন আমরা গুগলে গিয়ে নামটা লিখে সার্চ দিব এবং এটা ফ্রি ডাউনলোড লিখে আমি সার্চ দিচ্ছি, ওই ফন্টের নাম সহ ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলাম। এখন হয়তোবা যদি প্রিমিয়াম ফন্ট হয় সেক্ষেত্রে অনেকগুলো ওয়েবসাইটে গিয়ে পেতেও পারি, আবার নাও পেতে পারি, ঠিক নাই, আমি একটু দেখি এটা পাওয়া যায় কিনা ফ্রিতে। আচ্ছা, তো প্রথম যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটাতে আসছি। ওকে, ডাউনলোড কথাটা লেখা আছে, ক্লিক করলে অনেক সময় ডাউনলোড হবে, আবার অনেক সময় আমাকে অন্য আরেকটা ওয়েবসাইটে পার করে নেবে যেখানে আবার প্রাইস দেখাবে। তো এটা আমরা প্রথমটাতেই ভালো মানে ফন্টটা পেয়ে গেছি। আমি এই ফন্টটাকে জাস্ট এখান থেকে এখানে এটা নিয়ে আসলাম, এক্সট্রাক্ট করি, সেম হচ্ছে আমরা কি করব, এটা ইনস্টল করে নিব। এই যে ফন্ট, এই যে এটা, ঠিক আছে, টিটিএফ ফাইল আসবে, আবার অনেক সময় ওটিএফ ফাইল আসবে, যেটা আসুক আমরা ইনস্টল করে নিচ্ছি। ওকে, এখন আমরা যে কাজটা করব যে এখান থেকে আমরা এই যে এখানে কয়েকটা ডিজাইন আমি দিয়ে দিব, এইখানকার এই ডিজাইনগুলো আপনারা প্র্যাকটিস করবেন জাস্ট এই ইয়ের জন্য। তো এখন আমাদের কাজ হচ্ছে, ধরেন আমি কি করতেছি, এখানে এই জায়গাতে সিলেকশন করে এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, একটা লেয়ার নেই, এখানে কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, তো কালার অ্যাপ্লাই করে দিলাম। এখন এই লেখাটা আমরা ডান পাশে এখানে লিখবো। চলেন কিভাবে লেখা যায়। যেমন ফার্স্টে কি আছে, চেঞ্জ চেঞ্জ লিখলাম, প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু, ঠিক আছে, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা। তো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে লাইনে লিখে নিচ্ছি। তো এইভাবে মানে যা আছে আমি, আমার টার্গেট হচ্ছে যে এইটার মতো করে সিমিলার যতটুকু সম্ভব ফন্টটাকে মিলায়ে রেখে, মানে সিমিলার ফন্ট মানে সেম ফন্ট না পেলে সিমিলার ফন্ট যেভাবে এটা মিলানো যায় আর কি, হ্যাঁ, ওইভাবে আমরা এটাকে ট্রাই করব বানানোর জন্য। আমি এখানে ফার্স্টে প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা লাইনে আছে, তো প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা লাইনে লিখে নিচ্ছি। আগে লিখে নেওয়ার পরে আমরা ফন্টটাকে চেঞ্জ করব এবং ফন্টটা চেঞ্জ করে আমি এইটার মতো আমাদের এটা বানানোর ট্রাই করব। চলেন এখন এখানকার সবগুলো ফন্ট আছে হচ্ছে
আচ্ছা সবগুলো না, আচ্ছা এখান থেকে চেঞ্জ, তারপরে বাই দা, এইটা এবং থিং, আমি শিফট প্রেস করে করে এই তিনটা ফন্ট সিলেক্ট করলাম এবং এখানে এ এন জি নাকি জানি ফন্টটা, এই যে এইটা, এই ফন্টটা আমি দিলাম। দেখেন এই ফন্টটা আসছে, আর এগুলো আছে কি অল ক্যাপস, তো আমি এখান থেকে অল ক্যাপস দিলাম, বড় হাতের হয়ে গেল। এগুলো বড়, সাইজও বড় আছে, বড় করে দিচ্ছি। আচ্ছা এরপরে সিম্পল এটা পরে থাকবে, চেঞ্জ এই কথাটাকে আরেকটু বড় করে দিচ্ছি। চলেন, এটার কালারটা আছে হচ্ছে সাদা, সাদা করে দেই, মানে যেরকম আছে আপনি ট্রাই করবেন এটার মতো করার। ওকে, এটা দিলাম। তারপরে দা ওয়াল, ওকে দা ওয়ালটা আছে হচ্ছে অন্য আরেকটা ফন্ট, এটা আমি এটাকে রাখতেছি ল্যাটো, ল্যাটো লাইট রেখে দেই এবং এটা অল ক্যাপস করে দিচ্ছি, অল ক্যাপস। এটা আরেকটু বড় হবে, একটু চিকন হবে। ওকে, তারপরে বাইদা কথাটা এটাও বড় আছে, এটাকেও বড় করে দিচ্ছি। এটার কালারও আছে সাদা, সাদা করে দেই। সিম্পল এটাকেও আমি ল্যাটো লাইট রাখতেছি এবং এখান থেকে অল ক্যাপস করে দিচ্ছি। এটার কালারও চেঞ্জ হবে, এটা এতটুকু করে দেই। দুই দিকে আলাদা আবার কিছু শেপ আছে। আচ্ছা এটা কালারটা হচ্ছে ইয়েলো, থিঙ্কের কালারটা আছে হচ্ছে সাদা। তারপরে এটাকে আমরা সাইজটাকে বাড়ায় দিচ্ছি। আচ্ছা বাড়ায় দিলাম। তারপরে এগুলো আরেকটু বড় আছে, কোনোটা বড় কোনোটা ছোট, তো আমি জাস্ট এটার মতো কাছাকাছি করলাম, একদম 100% না করলেও চলবে, যতটুকু মিলে কাজ করা যায়। আচ্ছা এখন এই জায়গাতে একটা শেপ আছে, দেখেন এখন এই শেপটা আপনি কিভাবে তৈরি করবেন, এটা বানানোর জন্য পেন টুল নেবেন, এখান থেকে শেপ মোডটা নেবেন, নিয়ে এটা বানায় নেবেন। যেমন ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত নিচ্ছে, আপনারা ওই যে পেন টুলের ব্যবহারটা তো করছেন, এটা আপনারা এইভাবে পেন টুল দিয়ে আঁকায় নিতে পারবেন। ওকে, পেন টুল দিয়ে এইভাবে আঁকায় নিয়ে যে এই মাথায় একটা ক্লিক, এরপরে এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করলাম, এটা ক্লিক করে ড্র্যাগ করলাম, এখানে এসে ক্লিক, তারপর এদিকে মিলাই দিলাম। আচ্ছা এটার কালারটা আছে কি, এটার কালারটা আছে হচ্ছে ইয়েলো কালার, যে ইয়েলো কালার দিলাম। তারপরে এটাকে আমি এই পাশে নিয়ে আসি, আসেন। তারপরে লেখার কালারটা আছে হচ্ছে ব্ল্যাক কালার। ওকে, লেখার কালারটা ব্ল্যাক করে দিছে। এখন এই পাশে যেটা আমি করছি, এটার বাকি অর্ধেকটা আমার এই পাশে আবার করে দিতে হবে। এই যে ইয়েলো কালারের যে শেপটা আছে, এই শেপটাকে আমি অল্টার প্রেস করে এইদিকে আরেকটা কপি নিলাম। কপি নেওয়ার পরে এখন এটাকে রাইট মাউস ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে রাইট মাউস ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিব, তাহলে এই সাইডে এটার মাথাটা ঘুরে গেছে। ঠিক আছে, ডান সাইডেও এটার মাথাটা আরেকটা চলে আসছে, তার মানে দুই দিকে কিন্তু আমার আলাদা করে বানায় নিতে হচ্ছে না, একদিকে বানাইলেই হয়ে যাবে। আচ্ছা আর এই জায়গাতে দুইটা করে যে গোল শেপ আছে, তো এখানে ছোট্ট করে একটা গোল শেপ যদি দেই, তারপর এটার কালার, যে কালো কালার আছে অটোমেটিক এটাই থাকবে। এইটা আরেকটা এদিকে কপি করে দিচ্ছি, জাস্ট এটার মতো হয়ে গেছে। মানে যতটা কাছাকাছি করে কাজ করতে পারেন। হ্যাঁ, তারপর এখানকার আরেকটা শেপ, এটা কিভাবে করুন, সেম পেন টুল দিয়ে করেন শেপ মোডে। এখানে এগুলো তো কর্নার কর্নারে জাস্ট ক্লিক করলে এটা হয়ে যাবে। ওকে, এটা কালার আছে ইয়েলো কালার, কালারটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এটা সাইজটা, ফন্ট সাইজটা আরো বড় হবে। আচ্ছা এটার আমি একটা কপি পাশে নিয়ে আসি। তো এটাকে ঘোরানোর জন্য কন্ট্রোল টি দিয়ে রাইট মাউস ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিলে এটা চলে আসে। ঠিক আছে, তো যতটুকু কাছাকাছি করে একটা ডিজাইন করা যায় ততটুকু করবেন, একদম 100% না মিললেও সমস্যা নাই। আবার যেগুলো ধরেন কিছু হয়তো বা এরকম পাবেন যেটা করা যাবে না, তো এটা বাদ রাখবেন। যতটুকু পারা যায়, যেগুলো পেন টুল দিয়ে করা লাগবে সেটা পেন টুল দিয়ে করবেন, যেটা হচ্ছে শেপ টুল গুলো দিয়ে করা যাবে সেটা শেপ টুল দিয়ে করবেন। এইভাবে আর কি যতটুকু মিল রেখে এই কয়েকটা কাজের মধ্যে করতে পারবেন সেগুলো করবেন। ওকে, তাহলে কাজ কি কি থাকতেছে হোমওয়ার্ক হিসাবে,
এখানে কিছু কাজ থাকতেছে হচ্ছে এই টাইপ টুলের, প্লাস হচ্ছে অ্যানিমেশনের, তারপরে স্মার্ট লেয়ারের। সবগুলো মিলে আমি ক্লাসের যে হোমওয়ার্ক গুলো আছে প্র্যাকটিসের জন্য আমি সেগুলো দিয়ে দিব, আপনারা সেগুলো করবেন ইনশাল্লাহ। তো অনেক লম্বা একটা ক্লাস করছেন, তো 1.5 ঘন্টা প্লাস প্রায় হয়ে গেছে। এখন আমি আপনাদের প্রশ্ন নিব। আর আর যেটা গিফটের কথা যেটা বলেছিলাম, গিফটটা শুনে যান যে কি গিফট থাকতেছে আপনাদের জন্য। গিফটটা হচ্ছে যে অ্যানিমেটেড ব্যানারের উপরে আমার একটা ছোট্ট একটা কোর্স আছে, যেটার প্রাইস 3000 টাকা। তো এই কোর্সটা আপনাদেরকে এটাও আপনারা ফ্রিতে পাবেন। তবে এটা কিভাবে পাবেন সামনের ক্লাসে ইনশাল্লাহ এটা বলে দিব। তো একটা ছোট্ট একটা কোর্স যেটা হচ্ছে গিফট পাওয়ার একটা চান্স আছে, এটা আমি আপনাদেরকে গিফট করব। তো অ্যানিমেটেড ব্যানারের উপরে আমার একটা কোর্স আছে, যেখানে হচ্ছে আমি দেখাইছি যে অ্যানিমেশনের কাজগুলো কিভাবে করা যায় আরেকটা সফটওয়্যারের মাধ্যমে আরো সুন্দরভাবে অনেক আহ, সুন্দর সুন্দর অ্যানিমেশনের কাজগুলো করা যায়। তো আমি যে কাজগুলো ক্লায়েন্টের জন্য করেছি এরকম কিছু কাজের স্যাম্পল দিয়ে ওই কোর্সটা আর কি রেডি করা, ওটা রেকর্ডেড একটা ভিডিও কোর্স থাকবে। তো যারা গিফটটা পেতে চাচ্ছেন তাদের তারা নেক্সট ক্লাসটা করেন ইনশাল্লাহ। কিভাবে পাবেন এই বিষয়টা হয়তো বা ক্লাসে না বললেও আলাদা একটা ভিডিও করে আমি সেটা আপনাদেরকে জানাই দেবো। আর নেক্সট ক্লাসের পরে ভর্তির কার্যক্রম শুরু হবে। তো যারা হচ্ছে ভর্তি হবেন তাদের জন্য অফারটা আর কি থাকবে, সবাই পাবেন না, যারা ভর্তি হবেন শুধুমাত্র তাদের জন্য। আচ্ছা, এখন আমি আপনাদের প্রশ্ন উত্তর একটু নেই। আমি চ্যাট অপশনটা অন করে দেই। ক্লাসটা কেমন বুঝলেন, কেমন শিখলেন, কতটুকু ভালো লাগলো, কতটুকু খারাপ লাগলো, এত লম্বা ক্লাস আগে করেছেন কিনা অনলাইনে সেটাও জানাবেন। সবকিছু মিলে আজকে একটু ফিডব্যাক দিবেন এবং কারো কোনো প্রবলেম থাকলে জানাবেন। জি, আচ্ছা। জি, কারো কোনো প্রশ্ন থাকলে মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ, ক্লাস খুব ভালো লাগছে। আজকে নামাজ পড়তে গেছিলাম আচ্ছা আচ্ছা। মসজিদে, অনুমতি করি তো ও আচ্ছা। মসজিদ। পাশাপাশি আপনার ভিডিওগুলো দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, কিছুটা শিখতে পারছি। স্যার, টাইপের ভিতরে আমি লেখাগুলোর স্ট্রোক কালার কিভাবে দিতে পারি? আচ্ছা, স্টক কালারটা নেক্সট ক্লাসে পাবেন, হ্যাঁ, আজকে নাই। আসসালামু আলাইকুম সিবির ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাব্বির ভাই বুঝতে পারছেন? স্টক কালারটা